আচ্ছা না, এখন লাইভ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়া নিয়ে সবাইকে স্বাগতম। এবং আমরা আজকে হাজির হয়েছি একটা ভিন্নধর্মী এপিসোড নিয়ে এবং আমাদের সাথে আছেন জাইমা হামিদ জোয়া। ওয়েলকাম জোয়া। হ্যালো, হ্যালো, আসসালামু হ্যালো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আছি ভালো। সরি, আমি একটু ফোনের দিকে তাকিয়ে আমি একটু শেয়ার করার ধান্দায় ছিলাম, কিন্তু আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি। আমি আছি ভালো, আলহামদুলিল্লাহ। প্রতিদিন নতুন নতুন বই কেনার আর কি একটা পায়তারা চলেই যাচ্ছে। আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এবং আজকে আমরা একটা আনবক্সিং এপিসোড করব আমি চিন্তা করছিলাম এবং দেখা যায় যে আমি ইদানিং আনবক্সিং ভিডিও একটু বেশি হচ্ছে। তো আমার কাছে অনেকগুলো বই পাইলড আপ করা আছে যেগুলো আমরা আনবক্সিং করব, কিন্তু আমি চিন্তা করছিলাম যে কিভাবে এই আনবক্সিং গুলোকে আরেকটু ইন্টারেস্টিং করা যায়। সো জোয়ার সাথে আমরা প্রায় মানে জোয়ার আমি মাঝে মাঝেই বই নিয়ে কথা বলি এবং যারা বই পড়েন আমি জানি যে আমরা সবাই আসলে বই প্রেমী কোনো বন্ধুকে যখন পাই তখন বই নিয়ে অনেক আড্ডা দিই। এবং ভাবলাম যে এই আনবক্সিং করতে করতে যদি আজকে আড্ডাটা দেয়া যায় খুবই ইনফরমালি, খুবই র্যান্ডম। তো সেই চিন্তা থেকেই জোয়াকে বলা এবং জোয়াও সাথে সাথে রাজি হয়ে গেল। সো আমরা হচ্ছে আজকে কথা বলতে বলতে আনবক্সিং করব এবং কেউ যদি আমাদের কথাবার্তাগুলোতে ইন্টারেস্ট পান কিংবা নিজেরাও যোগ দিতে চান তাহলে কমেন্ট করে আমাদের সাথে আড্ডায় যোগ দিতে পারেন এবং আমরা হচ্ছে চেষ্টা করব যে ওই জিনিসগুলো নিয়েও কথা বলতে। সো আনবক্সিং এ চলে যাওয়ার আগে জোয়াকে প্রথমেই অভিনন্দন জানাতে যাচ্ছি, যদিও অনেকদিন হয়ে গিয়েছে, এটা ফেব্রুয়ারি মাস, বাট গত বছরে অর্থাৎ 2020 সালে জোয়া 500 বই পড়ে শেষ করেছে, হুইচ ইজ রিয়েলি ইনসেন। মানে একই একই দিনের মাঝে একের বেশি বই তাহলে পড়ে শেষ করতে হয়েছে। সো ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল জোয়া, যদি একটু শেয়ার করো। আচ্ছা, এক্সপিরিয়েন্স বলতে কি, আমি আচ্ছা, আই এম আ লিটল নার্ভাস, কিন্তু এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে প্রথম দিকে আমার আসলে এরকম কোনো পরিকল্পনা নিয়ে আমি শুরু করিনি যে এই বছর আমি এই কয়টা বই পড়বো। হ্যাঁ, তো আমার ইচ্ছে ছিল যে আমি 2020 সালে 50টা বই পড়বো। তো আমি ওই মানে ওই গুডরিডস এ গোল সেট করার জন্য জাস্ট নাম কাওয়াস্তে একটা গোল সেট করে রেখেছিলাম। তো এরপর তো ফেব্রুয়ারি মাস গেল, মার্চ মাসে আমাদের একদম লকডাউন দিয়ে দিল। তো তখন থেকে আমি আমি কিন্তু লকডাউন শুরু হওয়ার পর 5-6 মাস একদম আমার বাসা থেকে বেরই হয়নি। তো ওই সময়টাতে আর তখন আমাদের অনলাইন ক্লাসও শুরু হয়নি। আমি যে কাজটা করতাম, আমি বই পড়তাম। গত কয়েক বছরে দেখা গেছে এরকম অনেক বই কেনা হয়েছে কিন্তু পড়া হয়নি। তো ওই একটা মাইন্ডসেট থেকে বই পড়া শুরু করেছিলাম গত বছর আর কি, যে যতখানি বই পড়া যায়। তো এইভাবে পড়তে পড়তে আহ আহ, আসলে একটা পর্যায়ে দেখলাম 400 বই শেষ হয়ে 500 বই ছাপিয়েও আরো কিছু বই পড়েছি। তো এইটার না আসলে আমরা যখন শুনি যে 500 বই, আমাদের কাছে অনেক বড় কিছু মনে হয়, কিন্তু আসলে যদি আপনারা দেখেন বইয়ের কিন্তু অনেক রকম জনরা আছে। কমিক্স আছে, শর্ট স্টোরিজ আছে, নভেলস আছে, তারপরে হচ্ছে গিয়ে কি বলে গ্রাফিক নভেলস আছে। তো আমি আসলে সব ধরনের জনরা মিলেই পড়তে চেষ্টা করেছি, যেই কারণে আমার মনে হয় এটা সম্ভব ছিল। আর ধরেন কমিক্স কিন্তু একদিনে আপনি এক বসায় অনেকগুলো পড়ে ফেলতে পারেন। তো ওই যে যেটা বললেন যে একদিনে একের বেশি বই, সেটাই কমিক্স গুলোর ক্ষেত্রে আসলে সম্ভব। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি জানি যে মানে নাহিয়ান ভাই আপনি এটা আমার সাথে রিলেট করতে পারবেন অনেক, যে আমরা কিন্তু প্রচুর বই কিনি। হ্যাঁ, তো 2020 সালে এতটুকু একটা ভ্যালিডেশন আমার ছিল যে আমি বই কেনাটা আমার জাস্টিফাইড, কারণ আমি তো পড়ছি বই, তাহলে আমি কিনছি, আই শুড নট ফিল গিল্টি। আমি তো না পড়লেও গিলটি ফিল করি না, কারণ আমি হচ্ছে এই বিষয়ে একটু রিসার্চ করার চেষ্টা করেছিলাম। এর আগে আগে একটু জানিয়ে রাখি, অনেকেই আমাদের সাথে দেখছেন। জাহিন সেজ হ্যালো এবং ও শেয়ারও করছে, সো থ্যাংক ইউ জাহিন ফর ওয়াচিং উইথ আস। অমিত সরকার লিখেছে আই এম হিয়ার। অমিত সরকার জানতে চায় কিভাবে এত বই পড়া হলো, সো ওগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। মোহাম্মদ রাফি জয়েন করেছে, মিতুল জয়েন করেছে। হ্যালো মিতুল। হ্যালো মিতুল। ওকে। সো আমাদের সাথে সিয়াম খান জয়েন করেছে, তাসনিম আপু জয়েন করেছে। হ্যালো। ওকে। সো যেটা বলছিলাম আর কি, যে আমার কিন্তু বই অনেক বেশি কিনলেও গিলটি ফিল হয় না কয়েকটা কারণে। তো আমার নিজের কিছু ব্যাখ্যা রয়েছে এবং আমি কিছু রিসার্চ থেকেও পড়েছি। সো আমি বোর করতে চাই না দর্শকদের, বাট তাও যদি দ্রুত শেয়ার করে ফেলি, আমি একটা রিসার্চে পড়েছি যে যারা বই পড়ে, রেগুলার যারা বই পড়ে, তারা পড়ার চেয়ে বেশি যদি বই কিনে এটা হচ্ছে মানে জ্ঞানের একটা পরিচায়ক। কিভাবে সেটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। যারা বই পড়ে না, শুধু কিনে সাজিয়ে রাখে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না।
বাট যারা অনেক বেশি বই পড়ে তারা আসলে তাদের লিমিটেশনটা জানে, তারা জানে যে এত এত বই রয়েছে যেগুলো আমাদের এখনো পড়া হয়নি। সো তারা অন্য মানুষদের তুলনায় একটু হাম্বল থাকে এবং তারা এটা ভাবে না যে আমি তো অনেক বই পড়ে ফেলছি, তাদের এটা মনে হয় যে ওকে আমার তো আরো অনেক পড়া বাকি। অলসো সেকেন্ড আর একটা পয়েন্ট ওরা খুব ভালো করে বলেছিল যে ইউ হ্যাভ পোটেনশিয়াল নলেজ, মানে আমি চাইলেই একটা বই বিভিন্ন জনরার আমার কাছে আছে, আমি হয়তো টেনে নিয়ে পড়তে পারবো, যেটা হয়তো বইগুলো যদি আমি না কিনতাম তাহলে আসলে আমার পড়ার সুযোগটা থাকতো না। এবং আমি জানি যে বই কেনাটা অনেক ক্ষেত্রেই ট্রিকি, সবাই হয়তো ইচ্ছা মতো বই কিনতে পারে না, বাট স্টিল যারা যে পরিমাণ বই পড়ে তার চেয়ে বেশি বই কেনে তারা অ্যাটলিস্ট ওইটুক ভ্যালু করে বইগুলোকে, কিংবা ওই নলেজটাকে, কিংবা বইয়ের প্রতি ভালোবাসাটা তাদের এতটুকু বেশি যে তারা ওই বইটা পড়তে আগ্রহ প্রকাশ করে বলেই কিন্তু কেনে, শুধু সাজিয়ে রাখার জন্য। যারা ইউজুয়ালি রেগুলার বই পড়ে তারা কিন্তু ওই ইচ্ছা থেকে কখনো বই কেনে না। সো এইসব কারণে হচ্ছে আমি গিল্টি ফিল করি না। পাশাপাশি বইয়ের সাথে যারা জড়িয়ে রয়েছে, লেখক, তারপরে যারা দোকানে কাজ করে, যারা বই বিক্রি করে, যারা বই সেল করে, যারা প্রকাশক, যারা বই বাধাই করে, একটা বৃহৎ ইন্ডাস্ট্রি কিন্তু জড়িত আছে এই বইয়ের সাথে। তো আমি যেহেতু জানি যে এই বইটা আমি পড়বই, আমি যে সে বই তো কিনি না, যে বই আমি আসলেই আগ্রহী পড়তে এবং আমি জানি আমি পড়বো সেই বইগুলোই আমি কিনি। তো সেই বইটা যদি আমি সামর্থ্যে যদি থাকে, ওই সময়ে যদি আমি অ্যাফোর্ড করতে পারি, আমার বাজেটের মাঝে যদি হয়ে যায়, তাহলে আমি যদি বইটা একটু পরেও পড়ি, স্টিল যদি আমি কিনে রাখি, তাহলে এই জড়িত যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু হেল্প হচ্ছেন এবং তাদের কিন্তু অনেকটাই মানে জীবিকার একটা ফ্লো থাকছে। তো আমার কাছে মনে হয় যে এইসব চিন্তা থেকে আসলে খুব বেশি বই যারা কেনেন এবং পড়েন, শুধু রাখেন না, আমার মনে হয় যে কিছুটা জাস্টিফাইড। তো আমি পার্সোনালি কখনো গিল্টি ফিল করি না। সরি, অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম। তো না, এটা আসলে আমার জানা ছিল না, তো এখন আমিও চেষ্টা করবো এখন থেকে একটু কম গিল্টি ফিল করতে। হ্যাঁ, আর অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে অনেক ক্ষেত্রে গিল্টি ফিল করে। রাদার আমার মনে হয় গিল্টি ফিলিংটা যদি আমরা দূর করতে পারি তাহলে বই পড়ার পরিমাণ কিন্তু আরো বেড়ে যাবে হয়তো। অবশ্যই। ওকে, আমরা আরো কিছু কমেন্টস নিয়ে নিতে পারি। হাবিবা হ্যালো আপু লিখেছেন শিল্পী। হ্যালো। ওকে, বই কেনা সম্পর্কে তথ্য দিলাম, আচ্ছা কোনটা শিওর না, বাট থ্যাংক ইউ নন্দিনী চক্রবর্তী, উনি ভারত থেকে দেখছেন এবং উনিও প্রচুর বই কিনেন এবং পড়েন। আমার মনে হয় উনি ওই যে আপনি বললেন না যে যারা অনেক বই কেনে তারা অনেক হাম্বল থাকে এবং কেন অনেক বেশি বই কেনা জাস্টিফাইড, আমার মনে হয় নন্দিনী ওইটার কথা বলছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যালো এটাই হাবিবা। আমি। হ্যালো। ওকে, সো পরিচিত অনেকজন চলে এসেছে, দেখেও খুব ভালো লাগছে। আচ্ছা, সো জোয়া, তুমি জি, রিসেন্টলি কি কি বই কিনেছো ওগুলো নিয়ে হয়তো আমরা একটু শেয়ার করতে পারি, এন্ড দেন কি কি বই পড়ছো সেগুলো নিয়েও হয়তো দর্শকরা অনেক জানতে আগ্রহী হতে পারে। আমিও শেয়ার করব, অবশ্যই। তুমিও শেয়ার করলে, আমরা নর্মাল র্যান্ডমলি যেভাবে কথা বলি আজকে একটু র্যান্ডম কথা বলার চেষ্টা করবো আর কি। অবশ্যই। আমি এরকম লেকচার দিতে থাকলে আমাকে থামিয়ে দিবে প্লিজ। না, আমার তো আপনার সাথে কথা বলতে মানে ভালো লাগে অনেক। এবং যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, এরকম মাঝে মাঝেই আমার নাহিয়ান ভাইয়ের সাথে এরকম আড্ডা হয়, সেখানে আমরা বই নিয়ে নানান রকম কথা বলি এবং দেখতে দেখতে আর কি একটা ভালো সময় চলে যাওয়ার পর আমাদের খেয়াল হয়ে যাচ্ছে না এখন বোধহয় উঠতে হচ্ছে। তো আমি আসলে নাহিয়ান ভাই, আমি আপনার সাথে ওই যে বসে যে আমরা আড্ডাগুলো দিতাম যখন ওই যে বুক ক্লাব বুক ক্লাবের মিট আপ গুলো যখন হতো তখন যে বসে আড্ডাগুলো দিতাম ওগুলো আমি আসলে অনেক মিস করি। হ্যালো আরিস ভাই। হ্যালো আরিস, হ্যালো ওয়াসি ভাইয়া। ওয়াসি ভাইয়াও বেশি বই কেনেন এবং সে কারণে উনি খুব খুশি হয়ে গিয়েছেন, বাট ওনার মতো ইনসেন লেভেলের বই আমার মনে হয় খুব কম মানুষই কেনে। অনেকে অনেকে কানাঘুষো করে থাকে যে ওয়াসি ভাইয়া নামের আড়ালে নাকি বড় একটা সংঘ কাজ করে, এই কারণে উনি এত বই সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ ভাইয়া জয়েন করার জন্য। ওকে, ইয়া জোয়া, সো ইদানিং কি পড়ছো এবং আজকে তুমি সম্ভবত বই কিনেছো, ওইগুলো সম্পর্কে যদি একটু বলতে। আচ্ছা, তো আগে কোনটা বলবো, কি পড়ছি না কি কিনছি? যেটা ইচ্ছা। আচ্ছা, যদি বলতে হয় কি পড়ছি তাহলে আমি আজকেই একটা বই পড়ে শেষ করেছি, সেটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল। এটা কল্লোল লাহিড়ীর লেখা একটা বই। হ্যাঁ, এবং নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা ইন্দুবালা নামের একজন মানুষকে নিয়ে এবং তার একটা ভাতের হোটেলকে নিয়ে লেখা বই। আজকে আমি মানে প্রায় এক বসায় পড়ে শেষ করেছি। আমি যে বইটা নিয়ে সকালবেলা বসেছি, তো এক বসাতেই আমি পড়ে উঠেছি, আমি মাঝখানে আর উঠিনি।
তো এই বইটার ব্যাপারে কি মানে ফ্ল্যাপে যতটুকু লেখা আছে বা যতটুকু বললে স্পয়লার দেয়া হবে না, সেটা হচ্ছে কি ইন্দুবালা নামের একজন কিশোরী, বাংলাদেশের খুলনাতে তার বাড়ি ছিল। তো তাকে আর কি অল্প বয়সেই বলা যায় তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেন, এবং বিয়ে দেন তাকে কলকাতার এক লোকের সাথে। ভদ্রলোক বলা যায় কিনা জানি না, তবে এক লোকের সাথে বিয়ে দিয়ে দেন। তো ওই লোকের সাথে বিয়ের পর সে তো একদম খুলনা ছেড়ে কলকাতায় চলে যায়। তো এরপরে মাঝখানে মুক্তিযুদ্ধ হয়, নকশাল আন্দোলন হয়, অনেক কিছু হয়ে যাওয়ার পর মানে এই ইন্দুবালার স্বামী মারা যান, এবং তখন তার দুটো ছেলে ছোট ছোট এবং মেয়েটা আরো ছোট। হ্যাঁ, তো তখন ওই অবস্থা থেকে সে একটা ভাতের হোটেল চালু করে, এবং প্রথমে যেখানে দেখা যায় যে আমাদের আশেপাশের যে মানুষরা আছে তারা প্রথমে আসতো খাবার জন্য, এরপর সেখান থেকে শুরু করে বড় বড় অফিসিয়াল মানুষরা খেতে আসতে শুরু করে। তো এই বইটা সব থেকে ভালো আমার যে দিকগুলো লেগেছে আমি একটা একটা করে বলি। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, মানে মুক্তিযুদ্ধের ব্যাপারটা খুব সুন্দর করে চলে এসছে। হ্যাঁ, তবে এইখানে আমার একটা ছোট্ট একটা কমপ্লেইন ছিল যে অনেক সময় না মানে লেখকের কিছু শব্দের ব্যবহারের কারণে মানে মুক্তিযুদ্ধটাকে মাঝে মাঝে মনে হতে পারে যে 52 ভাষা আন্দোলন। তো আমি আজকে পড়ার সময় যখন পড়ছিলাম তখন লেখককে ট্যাগ করে একটা স্টোরি দিয়েছিলাম। তো তখন উনি সেটা রিপ্লাই দেওয়াতে কিছুক্ষণ কথা হলো, এবং এত হাম্বল একজন মানুষ, মানে সাধারণত এই অভিজ্ঞতাটা আমার বেশ কয়েকবার হয়েছে যে কাউকে যদি ওই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে গেলেও মানে একটা জাস্টিফিকেশন দেওয়ার ব্যাপারটা চলে আসে, কিন্তু উনি এত সুন্দরভাবে বলছিলেন যে পরে আমি নিজেই বুঝতে পেরেছি যে ভুলটা আসলে আমার এন্ড থেকে ছিল, আমার বুঝতে ভুল হয়েছিল। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে যে মুক্তিযুদ্ধের ব্যাপারটা বারবার খুব সুন্দর করে উঠে এসেছে। আর আরেকটা যেটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে কি এই বইটাতে দেখা যায় যে বর্তমান সময়ে ইন্দুবালার বয়স প্রায় 70-এর উপরে। হ্যাঁ, তো এই 70-ার্ধ বয়সী একজন মানুষ, সে অবশ্যই মানে সে স্মৃতি রোমন্থন করে কখনো তার ছেলেবেলায় চলে যাচ্ছে, কখনো খুলনায় তার কলাপোতা গ্রামে চলে যাচ্ছে, কখনো নতুন বিয়ে হয়ে এসেছে পরে ছেনুমিত্তির লেনে যখন তার শাশুড়ির সঙ্গে ছিল, বরের সঙ্গে ছিল, তখনকার কথা মনে হচ্ছে। তার এক বন্ধু ছিল যে মাছ বিক্রি করতো, লক্ষ্মীর কথা সে মনে করছে। কিন্তু এই যে এত এত স্মৃতি রোমন্থনের মাঝে একবারের জন্য আমার মনে হয়নি আচ্ছা তালগোল পাকিয়ে যাচ্ছে। এরকম কিন্তু অনেক সময় হয় না যে টাইম লাইনের ভ্যারিয়েশনের কারণে ধরেন অনেক সময় পড়তে গেলে উই গেট কনফিউজ যে আচ্ছা এটা আসলে কোন সময়ের কথা বলা হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করেন না হিয়ান, আমরা যখন ধরেন একা বসে আপনি কিছু চিন্তা করছেন, আপনার চিন্তা যে কিভাবে শাখা প্রশাখা ছড়ায়, মানে কিছুক্ষণ পর আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আচ্ছা এই জায়গাটা, এই কথাটা যে আমি চিন্তা করছি এইটা কোথা থেকে আসলো, তার আগে কি চিন্তা করছিলাম। তো এই বইটা পড়ার সময় আমার এই জিনিসটাই মনে হয়েছে যে মানুষের যে চিন্তার ডালপালা শাখা প্রশাখা ছড়ায়, এই জিনিসটা একেবারে আমি চাক্ষুষ পড়তে পেরেছি এই বইটাতে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর ধরেন কলকাতার রান্নার সাথে মানে আমরা যদি এপার বাংলা আর ওপার বাংলা বলি, এপার বাংলার সাথে ওপার বাংলার রান্না একদম মিলেমিশে একাকার হয়ে কি চমৎকার একটা বর্ণনা, পড়লে আপনার মনে হবে যে এখনই খেতে পারলে ভালো হতো। তো এই বিষয়ে আমি আরেকটা কথা বলে আমি এই বিষয় কথাটা শেষ করছি। সেটা হচ্ছে আমি জানি না আপনি ধরেন পুরান ঢাকায় যে ধরেন খাবারের হোটেলগুলো আছে, হ্যাঁ, সেটা বিউটি বোর্ডিং বলছি, বিউটি লাচ্ছি বলেন কিংবা কি বলে বিসমিল্লাহ চাপ বলেন কিংবা হচ্ছে হ্যাঁ কলকাতা কাচ্চি বলেন, এই জায়গাগুলো কিন্তু খুব ছোট, তাই না? আপনি গেলেই দেখবেন অসম্ভব মানুষের ভিড়। একটা টেবিলে মানে ধরেন ধানমন্ডি বা এই সমস্ত এরিয়ায় কোনো রেস্টুরেন্টে গেলে একটা টেবিলে কিন্তু একটা ফ্যামিলি বা কিভাবে বলবো, একটা টেবিলে কিন্তু কখনো দুটো আলাদা পরিবারের মানুষ আলাদা আলাদা ভাবে যাচ্ছে এরকম মানুষ কিন্তু কখনো বসবে না, তাই না? কিন্তু ওই সমস্ত জায়গায় কিন্তু আমরা এটা অহরহ দেখি যে অপরিচিত মানুষ এক টেবিলে বসে খাচ্ছে। তো এই জিনিসটার কথা আমার বারবার মনে হচ্ছিল যে ইন্দুবালা ভাতের হোটেল পড়ার সময় ইন্দুবালার ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তারা কিন্তু চেষ্টা করে যে তাদের মাকে একটু আরাম দেবার জন্য, একটু স্বস্তি দেবার জন্য, কিন্তু ইন্দুবালা সে একদম তার সিদ্ধান্তে অনড় যে না, আমি আমার এই ভাতের হোটেল ছেড়ে যাবো না, আমি আমার ভাতের হোটেল এক্সটেন্ড করবো না, আমার ভাতের হোটেল যেরকম আছে সেরকমই থাকবে। তো এইটা পড়ার সময় না তখন আমার মনে হয় যে আচ্ছা এই কথাটা চিন্তা করেই হয়তো এই কলকাতা কিংবা বিউটি ফালুদা লাচ্ছি ঘর এরাও হয়তো একই কারণে এক্সটেন্ড করেন না, কিংবা একই কারণে ওনারা কোনো সাক্ষাৎ হলেন না।
যা হোক অনেক সময় নিয়ে নিলাম আপনার, এখন আমার মনে হয় আপনার আনবক্সিং করা উচিত। আমরা করব আস্তে ধীরে, বাট কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ করব। ইন্দুবালা ভাতের হোটেল সম্পর্কে ওয়াসি আহমেদ রাফি ভাইয়াও বলেছেন এবং আমাকেও পার্সোনালি উনি রেকমেন্ড করেছিলেন। তো আমি এখনো ইন্দুবালা ভাতের হোটেল আর আদর্শ হিন্দু হোটেল এই দুইটা বইয়ের কথা একেবারেই মানে কাছাকাছি চলে আসে। তো অনেকে ওইটার ব্যাপারেও লিখেছেন। তো জোয়া সম্ভবত আদর্শ হিন্দু হোটেল বইটা পরবর্তীতে পড়বেন, রাইট? হ্যাঁ, পরবর্তীতে পড়বো। আর ওয়াসি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আমি এই ফাঁকে একটু বলে নিই, আমি কিন্তু আপনার যে বাক্য অশ্রুত অন্ধকারের খুব বড় একজন ভক্ত, এবং এই কৃতিত্ব সম্পূর্ণ নাহিয়ানের। উনি উনি এতবার বলেছেন, তারপর আমি গত বছর বইটা পড়েছি, এবং এইটা আমার গত বছরের পড়া, মানে যে আমি যতগুলো ছোট গল্পের বই পড়েছি গত বছর, এইটা অবশ্যই অবশ্যই আমার খুব প্রিয় একটা বই হয়ে থাকবে। আমারও খুবই প্রিয় একটা বই, এবং ত্রসরেণু এই শব্দটা মানে আমার সবচেয়ে প্রিয় শব্দ এই পুরো বইতে। তো চিন্তার ব্যাপারে বলতে যে মনে হলো যে আসলে কোন জিনিসটা পড়তে যে কোন জিনিসটা চিন্তায় চলে আসে। আমি মাঝখানে একটা জিনিস প্র্যাকটিস করতাম মেডিটেশনের বদলে, মানে আমি জাস্ট 5 মিনিট টাইমার দিয়ে চোখ বন্ধ করে জাস্ট দেখতাম যে কি কি চিন্তা মাথায় আসে, এবং এত আজগুবি সব চিন্তা চলে আসতো আমি নিজে হয়তো জানতামও না যে এই চিন্তাগুলো আসলে আমার মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে। আমার মনে হয় আমরা দর্শকেরও অনেকে একটু জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যে 5 মিনিট কোনো কিছু না করে চিন্তা করলে কি কি জিনিস মাথায় আসে, পরে হচ্ছে লিখা ট্রাই করতাম। তো দেখা যেত 5 বছর আগের কোনো কথা হয়তো তখন চলে এসেছে। আমাদের আরেকজন দর্শক লিখেছেন প্রিয় একটা বিষয় এই ধরনের আলোচনা করার জন্য, এবং জোয়া যে অনেক বেশি বই পড়ে কথা শুনলেই বোঝা যায়। ওকে, আজকে ফ্যান্টম বা অরণ্যদেবের জন্মদিন আমাদের আরেকজন কমিক্স ভক্ত পাঠক জানিয়েছে। অমিত সরকার লিখেছেন উই গট অ্যানাদার বুক রিভিউয়ার, এবং জোয়া অবশ্যই খুব সুন্দর সুন্দর বুক রিভিউ পোস্ট করে, বাট ভিডিও আকারে উনি যেটা করে যে ইনস্টাগ্রামের স্টোরিতে দেয়। তো আমরা হয়তো এপিসোড আকারে খুঁজে পাই না, বাট জোয়া আপনি তুমি মাথায় রাখতে পারো যে হয়তো ফিউচারে মানুষজন তোমার বুক রিভিউ ভিডিও আকারেও হয়তো দেখতে অনেক বেশি আগ্রহী হবে। আরো অনেকেই অনেক কিছু লিখেছেন, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আজকের হল দেখতে চাচ্ছে অনেকে। সো আমার মনে হয় যে সবাই আসলে আজকের আলোচনা থেকে কিছু না কিছু খুঁজে পাবে। ওয়াসি ভাইয়া আবারও ধন্যবাদ জানিয়েছেন। ওকে, আশা করি নতুন বইটা দ্রুতই পাবো। ওকে, সো জোয়া তুমি হচ্ছে তোমার আজকের হলগুলো রেডি করতে থাকতে পারো। আমি হচ্ছে একটা স্টোরি শেয়ার করি আজকের। সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি দেখলাম যে আমার কাছে একটা পার্সেল এসেছে পোস্ট অফিস থেকে, এবং পার্সেলটা এসেছে কানাডা থেকে। তো আমি ভেবেছি কানাডায় হয়তো কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব হয়তো আমাকে কোনো চিঠি পাঠিয়েছে, বাট পরবর্তীতে আমি জানতে পারলাম যে এটা আসলে কোনো চিঠি না, এটা আসলে একটা বই। এবং বইটা আমাকে পাঠিয়েছে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি নাস একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন, কিউরিয়াস পাভেল নাম। উনি ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, ফেসবুকে অতটা অ্যাক্টিভ না, বাট উনিও হচ্ছে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে। তো আমি নাস একাডেমির একটা ফ্রি কোর্সে, একটা ফ্রি ক্লাসে কথা বলছিলাম, তখন উনি বই নিয়ে আমার আগ্রহ দেখে পরবর্তীতে ইনস্টাগ্রামে নিজে আমাকে খুঁজে বের করে উনি নক করেন এবং বলেন যে আমি তোমাকে আমার একটা বই পাঠিয়ে দিচ্ছি, আশা করি তুমি বইয়ের প্রতি যে ভালোবাসা সবাইকে ছড়িয়ে দিচ্ছ সেটাতে হয়তো হেল্প হতে পারে। তো ওই বইটা আমি আনবক্স করছি, আমি যদিও খুলে রেখেছিলাম আগে। সো বইটা হচ্ছে হাউ টু টক টু স্ট্রেঞ্জার্স। একটু আগে একজন লিখছিলেন যে নন ফিকশন বই চান। সো আমি জানি না এই বইটা আসলে কেমন হবে, বাট লুকস ভেরি ইন্টারেস্টিং। নাস একাডেমির কোর্স গুলো অনেক এন্টারটেইনিং হয়, মানে ক্লাস কিভাবে নিতে হবে আমি ওই জিনিসটা দেখার চেষ্টা করি। তো আমি একেবারে লাস্টে জয়েন করেছিলাম ওই দিন, এবং সৌভাগ্যক্রমে সুযোগ পেয়ে যাই একটা প্রশ্ন করার, এবং উনি এই বইটা তখন আমাকে পাঠিয়ে দেয়, এবং উনি কানাডা থেকেই বইটা পাঠিয়ে দিয়েছেন। উনি লিখে দিয়েছেন ওনার শুভকামনা আমাদের চ্যানেলের প্রতি। তো এটা ছিল আমাদের আজকের একটা বুক আনবক্সিং। জোয়া, তোমার বইগুলো কি সাথে আছে? হ্যাঁ, আমার বইগুলো সাথে আছে, আমি কি দেখাবো তাহলে? হ্যাঁ, আমরা মনে হয় মানে একটা একটা করে দেখাতে পারি। আমরা আজকে খুবই র্যান্ডমলি ভিডিওটা করব চিন্তা করেছিলাম, যাতে ন্যাচারালি আমরা যেভাবে কথা বলি ওইটাই উঠে আসে, বাট এই কারণে ফরম্যাটটা ঠিক বুঝতে পারছি না এখনো। জোয়া, আমরা ব্যাক এন্ড ফোর্থ মনে হয় শেয়ার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি দেখাই তাহলে, আমার একদম হাতের কাছে, আমি আজকেই বিশ্ব সাহিত্য কেন্দ্র আর বাতিঘর থেকে নিয়ে এসেছি। ও, আর ওই যে একটু আগে পড়লেন না পরিতোষ মন্ডলের কমেন্টটা, উনি কিন্তু আমার গানের শিক্ষক, আমি বেশ কিছুদিন ওনার কাছে গান শিখেছি। আর পরিতোষ স্যার অসম্ভব সুন্দর নজরুল সঙ্গীত গান, মানে আমার নজরুল অসাধারণ। সঙ্গীত যতটুকু বেটার হয়েছে সব এই স্যারের কল্যাণে। আচ্ছা, তো আমার আজকে বই হচ্ছে, বই অল্প বই। প্রথমটা হচ্ছে দেশে বিদেশে, সৈয়দ মুজতবা আলীর।
এর পরেরটাও সৈয়দ মুজতবা আলীর টুনি ম্যাম, এর পরেরটাও সৈয়দ মুজতবা আলীর, এটা হচ্ছে পঞ্চতন্ত্র। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র তো অফারটা ওরা ওদের ওই যে মেগা ডিসকাউন্ট অফার বা কিছু একটা যে ওদের চলছে, সেটা তো ওরা ডিসেম্বর থেকে জানুয়ারিতে এক্সটেন্ড করলো, এখন আবার ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এক্সটেন্ড করেছে। তো এই বইগুলো আমি নিচ্ছি। সৈয়দ মুজতবা আলীর আমি জানি না নাহিয়ান আপনাদের সময় ছিল কিনা, থাকার তো কথা, মানে আপনাদের সময় ওই যে রসগোল্লা, তারপর হচ্ছে কায়রো, সৈয়দ মুজতবা আলীর এই রচনাগুলো কিন্তু আমাদের বাংলা মানে প্রথম পত্র বই। হ্যাঁ, তো ওই রসগোল্লা থেকে মূলত আমার সৈয়দ মুজতবা আলী, নীলনদ আর পিরামিডের দেশে, রসগোল্লা, তারপর হ্যাঁ, তো ওখান থেকে মূলত আমার এই সৈয়দ মুজতবা আলীর রচনার মানে উনার লেখার প্রতি আগ্রহ হয়। তো দেশে বিদেশে বইটা আমার ছিল, তো গতকালকে আমি আমার এক বন্ধুকে বইটা দিয়ে দিয়েছি। তো তখন ভাবলাম আচ্ছা যেহেতু এখন সুযোগ এসছে তাহলে নিয়েই নি। তো এটা কিনতে গিয়ে এই দুটো ফাওয়ার কিনে হয়েছে, টুনি ম্যাম আর পঞ্চতন্ত্র। অসাধারণ। সৈয়দ মুজতবা আলী আমার অসম্ভব প্রিয় একজন রাইটার, এবং আমার পার্সোনালিটি টাইপের সাথে ওনার পার্সোনালিটি টাইপ অনেক মিলে, এই কারণে আমার ইন্টারেস্ট আরো বেশি। পঞ্চতন্ত্রের তোমার যে কভারটা আরেকবার একটু দেখাতে পারো, খুবই সুন্দর আমার কাছে মনে হলো। ওকে, সো পঞ্চতন্ত্র আমিও হচ্ছে কিনবো চিন্তা করেছিলাম, এবং এই কপিটাই আমি হাতে নিয়ে দেখছিলাম। তো পরে চিন্তা করলাম যে সৈয়দ মুজতবা আলী যেহেতু আমার এত প্রিয়, সো আমি হয়তো চেষ্টা করতে পারি যে রচনাবলীটা কখনো কিনবো কিনা, যদিও অনেকগুলো আলাদা আলাদা রয়ে গিয়েছে। তো আমি হচ্ছে প্রথম খণ্ডটা তখন কিনেছিলাম। এই প্রথম খণ্ডটাতেও সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্রের প্রথম আর দ্বিতীয় পর্ব, দুটো পর্ব আছে, আর সাথে দ্বন্দ্বমধুর নামে আরেকটা বই স্থান পেয়েছে। তো কেউ যদি আসলে সংকলন কিনতে আগ্রহী হয় তারা হয়তো প্রথম খণ্ডটা আলাদা করে কিনতে পারে, আর যদি আলাদা বই হিসেবে পড়ার আনন্দটা তো অবশ্যই অন্যরকম, তো তারা পঞ্চতন্ত্রের যে অখণ্ড সংস্করণটা রয়েছে সেটা কিনতে পারে। ওটা অখণ্ড, রাইট? হ্যাঁ, এটা অখণ্ড। পঞ্চতন্ত্র কেনার পেছনে আজকে একটা মজার কাহিনী হয়েছে। সেটা হচ্ছে আমি তো গিয়েছিলাম যে আমি জানি আমি শুধুমাত্র দেশে বিদেশে কিনবো, আমি আর কোনো কিছুর দিকে চোখও দিব না, হাতও দিব না। তো পঞ্চতন্ত্র দেখে আমার না কাভারটা এত ভালো লেগেছে, তো তারপর কাভারটা ভালো লেগেছে দেখে খুললাম। খুলে দেখি প্রথম যে রচনাটা সেটার নাম হচ্ছে বই কেনা। আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, কিন্তু বই কেনা। তারপর আমি পাতা উল্টালাম, পাতা উল্টাতেই সেই বিখ্যাত লাইন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। এটা পড়ে আমি বললাম না, এই বইটা তাহলে আজকে আমার সাথে বাসে যাচ্ছে। এই চিন্তা করে পরে এটা টুনি ম্যাম নিয়ে আসলাম। আমি আরো একটা বই কিনেছি, সেটা হচ্ছে মশলার যুদ্ধ। তো মশলার যুদ্ধ কেনা আপনার আছে না? আপনি পড়ছেন সম্ভবত এখন? ইয়েস, আপনি কথা বলতে থাকুন। আচ্ছা, তো মশলার যুদ্ধ কেনার পেছনে আমার একটা নিয়ে এসেছি। পড়া যায়, কিন্তু আমি শুরু করতে পারি না। মশলার যুদ্ধ আসলে খুবই চমৎকার এবং খুবই মজার ব্যাপার। আমি শুরুও করে দিয়েছিলাম মশলার যুদ্ধের শুরুতেই। আসলে অনেকেই জানেন কিনা জানি না যে পাক ভারত উপমহাদেশে যে যুদ্ধগুলো শুরুর দিকে হয়েছিল, অর্থাৎ প্রথম যে উপমহাদেশে পর্তুগিজ তারপরে অন্যান্য দেশের বণিকরা এসেছিলেন, এটা কিন্তু অনেকটাই মশলার জন্য। এবং বইয়ের শুরুতে খুব মজা করে লেখা হয়েছে যে মণিমুক্তার মতো তখন হচ্ছে গুলমরিচের এত ডিমান্ড ছিল, এবং গুলমরিচের সন্ধানে ওনারা চলে এসেছিলেন। তো ওইখানে ভাস্কো দা গামা হচ্ছে কালিকট বন্দরে আসেন, ওই ঘটনাগুলো পড়ছিলাম। এবং আমি ব্যক্তিগতভাবে গত বছরের আগের বছর যে ভারতে গিয়েছিলাম, তখন কোচিতে ভাস্কো দা গামা থাকতেন, এরকম একটা বাসা দেখার সৌভাগ্য হয়েছিল আর কি। রাতের বেলা দূর থেকে দেখেছি, বাট স্টিল ভাস্কো দা গামা থাকতেন। তো আমি রিলেট করতে পারছিলাম, এবং ফিউচারে যদি কখনো কোচি ভ্রমণ নিয়ে লিখি তাহলে হয়তো মশলার যুদ্ধের নলেজটা কাজে দিবে, এবং খুবই মজা করে লেখা। আচ্ছা, তো মশলার যুদ্ধ কেনার পেছনে আমার একটা আসলে কাহিনী আছে। আমি কি সেটা এখন বলবো নাকি যখন আপনি অন্য কাজ তখন? এখনই। আসলে মানে থাকে না যে বই যারা পড়ে বা বই যারা সংগ্রহ করতে পছন্দ করে তাদের কিন্তু দেখবেন কাভার বাইয়ের প্রতি একটা মাঝে মাঝে একটা দুর্বলতা কাজ করে। তো মশলা যুদ্ধর নাম আমি প্রথম শুনেছিলাম আমার দুজন ইনস্টাগ্রাম, আমি আমার বুকস্টাগ্রামে দুজন, আমি এরকম ফেলো বুকস্টাগ্রামার, একজন হচ্ছেন রামিসা, আরেকজন হচ্ছেন ইকরা। তো এরা দুজনে বইটা পড়েছে, উনাদের খুব ভালো লেগেছে। তো আমি তখন থেকে মশলার যুদ্ধ কিনবো করে খুঁজছি। তো প্রথম যখন আমি বাতিঘরে এই বইটা দেখি, বইটা কিন্তু দেখেন খুব ছোট চিকন একটা, একদম ফান সাইজের একটা বই। তো এইটা দেখে আমার মনে হচ্ছিল আরে এর দূর একটা বই কিনবো, আচ্ছা তাহলে আরেকটু খুঁজি। এরকম খুঁজতে খুঁজতে আমি কিন্তু বাংলা বাজারে মুক্তধারার অফিস পর্যন্ত গিয়েছি। হ্যাঁ, তো মুক্তধারার অফিসে যখন গিয়েছি, তো তখন হচ্ছে কি উনারা, আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের কাছে কি মশলার যুদ্ধ আছে সত্যেন সেনের? তো বললো আছে, কি করবেন?
আমি বললাম আমি কিনতে চাই। বলে কয় কপি? আমি বললাম 1 কপি। বলে যে আমরা তো 1 কপি বিক্রি করি না। তো আমার তখন মনটা একটু খারাপ হয়ে গেছে। আমি তখন মনে মনে প্রস্তুতি নিচ্ছি যে আমি কিভাবে উনাকে কনভিন্স করব যে না কাকু প্লিজ আমাকে বইটা প্লিজ দেন। তো তারপর হচ্ছে কি উনি বললেন যে আপনি বইটা নিয়ে কি করবেন? আমি বললাম যে আমি পড়বো সংগ্রহে রাখার জন্য। তো তখন মনে হলো উনি আমার প্রতি একটু সদয় হচ্ছে। হ্যাঁ, তখন কি মনে করে আমি জিজ্ঞেস করলাম কি আমাকে কি বইটা একটু দেখানো যায়? উনি বার করলেন। আমার বইটার কভারটা একেবারে পছন্দ হয়নি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কি আর করার, ওটা কি আপনারা হার্ড যেহেতু কপিটা? হার্ড কপি ওই যে নীল রঙের। আমি হ্যাঁ বললাম হ্যাঁ আচ্ছা কি হ্যাঁ, করার, অনেকগুলো আপনারা ভার্সন আছে এই বইটার, রাইট। হ্যাঁ একটা করে বিক্রি করেন না, থাক তাহলে আমি অন্য খান থেকে সংগ্রহ করবো বলে আমি আস্তে করে কেটে পড়লাম ওখান থেকে। পরে তো বাতিঘর থেকে এই যে এটা নিলাম। চমৎকার। সত্যেন সেন নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার মনে হয় খুব ইন্টারেস্টিং কিছু তথ্য উঠে এসেছে। শাহরিয়ার শিকদার ভাইয়া, যিনি একটু আগেও লিখেছিলেন যে উনি নরওয়েজিয়ান উড পড়ছেন এখন, তো উনি লিখেছেন যে সত্যেন সেনের সব বই জেলখানায় বসে লিখা, এবং এই বইটাও আসলে জেলখানায় বসে উনি লিখেছিলেন, আমি পড়ছিলাম, ভূমিকাতে দেয়া আছে। এবং ওয়াসি আহমেদ রাফি ভাইয়া খুব চমৎকার একটা তথ্য দিয়েছেন যে বাংলা একাডেমির বুকশপে কিন্তু সত্যেন সেনের রচনাবলীও পাওয়া যায়, এবং সেটারও দাম বেশ কম। সো পাতলা পাতলা যেহেতু বইগুলো, আমার মনে হয় যারা এই যে জোয়ার মতো খুব বেশি বই পড়তে আগ্রহী, পাতলা বই হলে মনে করে আরে ধুর এত ছোট বই কি পড়বো, তারা কিন্তু এই বড় বড় বইগুলো অর্থাৎ সমগ্রটা হয়তো সংগ্রহ করে নিতে পারেন। এবং আমাদের নন্দিনী চক্রবর্তী আপু জিজ্ঞেস করেছেন যে মশলার যুদ্ধ বইটি বাংলাদেশি প্রকাশনীর কিনা। তো সত্যেন সেনের এই বইটা আসলে অনেকগুলো ভার্সন পাওয়া যায়, বাংলাদেশেই বেশ কিছু ভার্সন আছে, যেমন মুক্তধারার কথা তো জোয়া অলরেডি বললো। আর এই ভার্সনটি হচ্ছে দু প্রকাশনের। সো প্রকাশনীর নাম, লেখকের নাম তো সত্যেন সেন। সো ইয়া, আমি কি আর লিখে দিব হচ্ছে এখানে? হ্যাঁ আমরা লিখে দিতে পারি। আচ্ছা, আমি আর কমেন্টে লিখে দিচ্ছি, আপনি বলেন। শাহরিয়ার শিকদার ভাইয়া খুব সম্ভবত 400 বা 450 করে দাম পড়বে সমগ্রের কথা বলেছেন। এবং সত্যেন সেনের বিজ্ঞানের ইতিহাস নিয়েও কিছু বই রয়েছে, পৃথিবী নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বই রয়েছে। হৃদয় হক, উনি অ্যাস্ট্রোনমি নিয়ে অনেক বেশি পড়াশোনা করে থাকেন, সো ওনার বিজ্ঞানের যে বইগুলোর খবর ওনার কাছ থেকে আমরা পেলাম। এবং শাহরিয়ার শিকদার ভাইয়ার কাছে যেমন 9টি খণ্ড রয়েছে। ওকে, সো অ্যামেজিং কিছু ইনফরমেশনও আমরা পেলাম। ওয়াসি ভাই একটু আগে শেয়ার করেছিলেন, আমি জোয়া লিখতে লিখতে বলে ফেলি। আদর্শ হিন্দু হোটেল থেকে ওয়াসি ভাইয়া এতটাই ইনফ্লুয়েন্স ছিলেন যে ওনার প্রথম যে উপন্যাসটি ছিল আধারের গহীন নিরুদ্দেশে, সেখানে উনি হাজারি ঠাকুরকে ট্রিবিউট দিয়ে যতীন নামে একটা ক্যারেক্টার রেখেছিলেন। আর ফিকশনের কথা, রান্না বান্নার কথা এলেই উনি আবেগ আপ্লুত হয়ে যান। এটা সম্ভবত ইন্দুবাল ভাতের হোটেলের কথা বলার সময় জোয়া উনি লিখেছিলেন। তো ওইটার সময় আমারও মনে হচ্ছিল, আমি নিজেও খুবই চমৎকার দুটো বই সংগ্রহ করেছি। একটার নাম মহাভোজ রাজভোজ, এটিও খাবার দাবার নিয়ে, এটি মানে কারেন্ট রিডের মাঝে আছে এই বইগুলো, এবং এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি আছে খাবার দাবার রিলেটেড। বাট এটি এখনো খুব গভীরে যায়নি। বেশি যেটা পড়ছি সেটা হচ্ছে নোলা, এবং আমি খুবই মানে ইন্টারেস্টিং লাগছে। আমি শুরুর দিকে ভেবেছিলাম যে টিপিক্যাল কিছু কথা হয়তো পাবো, কারণ ব্রেকফাস্টের আভিধানিক অর্থ, ডিনার যে আসলে সকালেও খাওয়া যেতে পারে, এই ধরনের জিনিসগুলো আমার আসলে জানা ছিল। তো আমি ভেবেছিলাম যে হয়তো ওই জিনিসগুলোই আবার পাবো, বাট না, এখানে অনেক কিছু রয়েছে। এবং ইভেন কিভাবে ডিনারের বিবর্তন হলো, ডিনারের সময়ের পরিবর্তনের সাথে মিলিয়ে শেক্সপিয়ার কিভাবে তার নাটকের প্যাটার্ন চেঞ্জ করেছিল, সেই ঘটনাও আমি অলরেডি বইয়ের প্রথম চ্যাপ্টারেই পেয়ে গিয়েছি। তো যেটা হয়, শেয়ার করার লোভ সামলাতে পারছি না। শেক্সপিয়ার যখন নাটক লিখতেন তখন দেখা যেত যে যারা অনেক ধনী তারা হচ্ছে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠতো এবং তখন ডিনার করতো। সো এই ডিনার করে টোরে নাটকে যেতে যেতে অনেক দেরি হয়ে যেত, এবং তখন দেখা যেত যে নাটকের ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে গিয়েছে। তো শেক্সপিয়ার এই ঘটনা যেন না ঘটে, উনি হচ্ছে নাটক তখন চেঞ্জ করে ফেললেন। ওনার নাটকগুলো এমন ভাবে লিখলেন যে থার্ড যে অঙ্ক, নাটকে তো অঙ্ক বলে, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, সো ওনার মূল ঘটনাগুলো সব তৃতীয় অঙ্কের পরে। প্রথম দুই অঙ্ক যদি ধর্নাঢ্য ব্যক্তিরা মিসও করে, থার্ড পার্ট থেকে দেখলেই আসলে নাটকের ফুল মিনিং বুঝে যাবে। তো এই ধরনের মজার মজার কিছু জিনিস কিন্তু আসলে খাবার দাবারের সাথে রিলেটেড ছিল। তো এই ধরনের ঘটনাগুলো আমরা নোলা থেকে পেয়েছি। জোয়া, আরো কিছু কমেন্ট আমরা পড়ে নিব। হ্যাঁ পড়তে পারি। আমার কালকে ওকে, কিছু বই এসছে, কমেন্ট। সেগুলো হ্যাঁ দেখাবো। শিওর। আচ্ছা আপনি বলতে থাকেন, আমি তাহলে এগুলো পিছিয়ে আছি এই যে। ওকে, রাফি নারায়ণ দেবনাথ সম্পর্কে জানতে চেয়েছেন, রান্নার বইগুলো দেখিয়ে ফেলুন নাহিয়ান, কয়দিন আগে কেনা হলো। যাক, ওয়াসি ভাইয়ার মনে আছে, এবং আমি তো দুইটা বই অলরেডি দেখিয়ে ফেললাম, নোলা এবং মহাভোজ রাজভোজ, আসলে চমৎকার কিছু বই। তো আমি যদি আমার আনবক্সিং এ চলে যাই, আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করেছিলাম, এবং বুক স্ট্রিট থেকেই সংগ্রহ করা, ভারতীয় বই মেনলি। হ্যাঁ আমার গুলো একটা বই নাম হচ্ছে, ও চমৎকার,
তো বুক স্ট্রিট থেকে আসলে ইদানিং অনেক বই সংগ্রহ করা হচ্ছে। এটি হচ্ছে খুদকুড়ো। তো খুদকুড়ো হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, এবং এটি মূলত ওনার জীবনের অনেক গল্প আসলে উঠে এসেছে। তো আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ব্যক্তি হিসেবে জানার আর একটু মানে আগ্রহী। তো খুদকুড়ো আমার জন্য হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বই হবে। ওনার প্রশ্নোত্তরের মুখোমুখি নামে একটা সাক্ষাৎকারের সংকলন রয়েছে, সেটা এর আগে পড়েছি। বাংলা বলো নামে একটা বই, এটি লিখেছেন পবিত্র সরকার। এই বইটিতে আসলে উচ্চারণ নিয়ে অনেক মজা করে লেখা হয়েছে, এবং দেখা গিয়েছে যে গল্প বলার ঢঙে ছোট বাচ্চাদের সাথে উনি গল্প করছেন, এবং ওই আঙ্গিকে উনি আসলে উচ্চারণের অনেক কিছু এবং বাংলা ভাষার যে ব্যাপারগুলো সেগুলোকে তুলে এনেছেন। এটা খুবই আনকমন আমার কাছে লেগেছে, আমি এর আগে দেখিনি, তো হুট করে কিনে ফেলা আর কি। এরপর যে বইটা রয়েছে যখন পুলিশ ছিলাম, এই বইটা কি জোয়ার পড়া আছে? না, এটা আমার পড়া নেই। তো উনি পুলিশ ছিলেন এবং উনি ওনার নিজের জীবনের কথা লিখেছেন। এটা মানে ওই যে বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন সামটাইমস। সো এরকম একটা বই, এবং অনেকেই খুব হাইলি রেকমেন্ড করে এই বইটা। তো আমি হচ্ছে পড়িনি, এতদিন পড়া হয়নি, ক্লাসিক এটা একটা। সো পড়ার চেষ্টা করব। এবং যেটা করেছেন উনি, যে ওনার নিজের ব্যক্তিগত জীবনের অনেক কিছু উনি তুলে ধরেছেন। উনি ওনার ভালো দিক যেমন লিখেছেন, খারাপ দিকও লিখেছেন। তো এই জন্য বইটা অনেক ইন্টারেস্টিং হবে। আরেকটা বই, এটাও খুবই আনকমন, বুদ্ধিং যস্য। এতই আনকমন যে বইটা আনার পর আমি বইটার নাম বারবার ভুলে যাচ্ছিলাম, বুদ্ধিং যস্য, এবং আমি গুগলে সার্চ করেও খুঁজে পাচ্ছিলাম না। তো যেহেতু করোনার কারণে অনেকদিন আলাদা করে রাখি, সো এই বইটি এতদিন পড়া হয়নি। মিত্র ঘোষের প্রকাশিত একটি বই। এটি মূলত চাণক্য সম্পর্কে আপনারা অনেকেই জানেন। সো চাণক্যের জীবন নিয়ে পাশাপাশি কিছুটা ফিকশনের আশ্রয় করে এই বইটি লেখা হয়েছে। তো যারা চাণক্য নিয়ে জানতে অনেক বেশি ইন্টারেস্টেড তারা পড়তে পারেন। আমি চাণক্যের বেশ কিছু ছোট ছোট অংশ পড়েছি, ওনার লেখা, বা কৌটিল্যের অর্থশাস্ত্রের কিছু অংশ পড়েছি। খুবই ইন্টারেস্টিং যে উনি এত বছর আগে যে জিনিসগুলো লিখে রেখে গিয়েছেন সেগুলো এখনো অনেক ক্ষেত্রে আমাদের বিজনেস এবং মার্কেটিং এর সাথে কম্পেয়ার করলেও অনেক ক্ষেত্রে রেলেভেন্ট। তো ওনার জীবন নিয়ে জানার একটা আগ্রহ ছিল, যেহেতু ফিকশন আকারে, তো আশা করি মজা করে পড়তে পারবো। আরেকটা বই, এটা একটু পরে দেখাচ্ছি, জোয়ার বইগুলো আগে দেখে নেই, পরে কিছু কমেন্টও পড়ে নিব আমরা। আচ্ছা, আমার এই বইগুলো সবগুলো কালকে পাওয়া। তো প্রথমে আচ্ছা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে মিতুল কমেন্ট করলো, মিতুল আমাকে এটা কিনে দিয়েছে, নীল গেইম্যানের কোরালাইন। তো গত বছর ওই যে আমি 500 বুক পড়েছি, সেই সেইটার উপহার হিসেবে এই বইটা দিয়েছে। তো বইটা আমি গত বছর পড়েছিলাম, আমি ইবুকটা পড়েছিলাম, তো মিতুল আমাকে এই হার্ড কভারটা দিল। ভাই, আমি এই কোরালাইন পড়ে আমি এত ভয় পেয়েছি। আমি ইন জেনারেল খুব ভীতু একজন মানুষ। তো আমি আর কি পড়ার পর আমার অনেক ভয় ভয় লেগেছে। হয়তো আসলে অতটাও ভয়ের না। আরেকটা বই হচ্ছে ফ্রেডরিক ব্যাকম্যানের অ্যাংশাস পিপল। এই বইটা আমার অনেকদিন ধরে সংগ্রহ করার ইচ্ছে ছিল, কিন্তু পাচ্ছিলাম না কোথাও। আমি যে বাইরে থেকে অর্ডার করবো, কোথাও আমি মানে অ্যামাজনে বা কোথাও পাচ্ছিলাম না। তো পরে ওই দিন আমি বুকওয়ার্মে দেখলাম যে ওদের পেজ থেকে ওরা যে পোস্টটা দিয়েছে নতুন বইয়ের, ওখানে এটা আছে। তো পরে দেখার সাথে কিছুদিন আর কি চিন্তা ভাবনা করলাম কি করব। পরে কালকে আরিস ভাইকে, পরশুদিন আরিস ভাইকে বললাম যে ভাই একটা রেখে দিও, আমি এসে নিয়ে যাবো। এটা আমি আসলে অনেক করি, যে বুকওয়ার্ম থেকে আমার যদি কখনো বই নেওয়ার থাকে, তাহলে আমি মানে ওরা তো হোম ডেলিভারিও করেন, কিন্তু আমি চেষ্টা করি আর কি যে নিয়ে আসার জন্য। তাতে একটা হচ্ছে কি, ওই যে আরিস ভাই রফিক আঙ্কেলের সাথে কিছুক্ষণ গল্প করা যায়, আরেকটা হচ্ছে ওই সুন্দর জায়গাটাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা যায়। এরপর আছে এই যে বুকওয়ার্ম সম্পর্কে একটু বলি। কয়েকদিন আগে আমি বুকওয়ার্মে গিয়েছিলাম, এবং আমারও মানে খুবই ম্যাজিক্যাল একটা প্লেস। আমি চেষ্টা করব সামনে বুকওয়ার্ম নিয়ে একটা ভিডিও করার। হ্যাঁ, অবশ্যই আপনার করা উচিত, কারণ বুকওয়ার্ম মানে বাংলাদেশে যতগুলো পুরনো অথেন্টিক বুকশপ আছে, বুকওয়ার্ম কিন্তু একদম আমার মনে হয় একদম প্রথম দিককার। আপনারা যারা আপনারা অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন যে ইংরেজি অরিজিনাল প্রিন্টের বই কোথায় পাওয়া যায়, বুকওয়ার্ম কিন্তু ইট ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ। এরপর আছে হচ্ছে এই যে দেখিতে গিয়েছি চক্ষু মেলিয়া, মোহাম্মদ আহসান নাহিয়ান এটার একজন কো অথার। এটার একটা খুব মজার জিনিস হয়েছিল, সেটা হয়েছে আমি জানুয়ারি মাসেই আমি নাহিয়ান, আমি কি খুব বেশি সময় নিয়ে নিচ্ছি? না না, আসলে যেটা হয়েছে যে কোরালাইন সম্পর্কে বলছিলে সময়, আমি কোরালাইনের একটা বাংলা অনুবাদ রয়েছে এবং অনুবাদটাও খুব সুন্দর ইলাস্ট্রেটেড। তো আমি হচ্ছে ওই বইটা একটু খোঁজার চেষ্টা করছি, তুমি কন্টিনিউ করো, আমি বইটা খুঁজে এনে আবার দর্শকদেরকে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তো এইটার ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি নতুন লেখকদের বই সব সময় চেষ্টা করি কিনে পড়তে। আমার কাছে মনে হয় এটা একজন পাঠক হিসেবে আল্লাহ যেহেতু আমাকে এই ক্ষমতাটুকু দিয়েছেন, সামর্থ্যটুকু দিয়েছেন, এটা আমার করার কর্তব্য। বাংলাদেশের যে নবীন লেখকেরা আছেন এবং তাদের
প্রকাশিত বইগুলো কিনে পড়বার জন্য। তো আমি বুক স্ট্রিটের পেজে যখন দেখলাম যে ওই যে নতুন বই আসছে কিছু কিছু বই, ওই যে নসিব পঞ্চম জিহাদি এবং জুবাইর আলমের কিছু বই ওনারা নতুন করে ইলাস্ট্রেট করেছেন, আবার কিছু বই নতুন পাবলিশও হয়েছে। তো ওরা তখন প্রি অর্ডার নিচ্ছিল, তো তখন আমি বেশ কিছু বই অর্ডার করি। এরপর যেটা হয়েছে, আমি কিছুদিন পর পর ওদেরকে একবার করে নক দিয়ে বলছি, ভাই এই বইটাও অ্যাড করে দেন, ভাই এই বইটাও অ্যাড করে দেন। তো তখন আমি দেখিতে গিয়েছি চক্ষু মেলিয়েও আমি অর্ডার করেছিলাম। হ্যাঁ, তো মজার ব্যাপার যেটা হয়েছে, আমি অর্ডার করেছি ওই দিনই বাতিঘরে যে আমার নাহিয়ানের সাথে দেখা হয়ে গেছে। তখন আমি সাথে সাথে বুক স্ট্রিটে মেসেজ দিতে বলেছি, ভাই আমার অর্ডারটাকে একটু কষ্ট করে ক্যান্সেল করা যায় শুধুমাত্র এই বইটা, কারণ আমি তখন চাচ্ছিলাম যে বইটা তখন কিনে নাহিয়ানার একটা অটোগ্রাফ নেবার জন্য, যেটাই আমি সক্ষম হয়েছি। নাহিয়ানা এই যে আমার একটা ছবিও এঁকে দিয়েছে। এটা এটা খুবই মজার একটা ঘটনা আমার জন্য, কারণ এটা ছিল আমার নিজের বইতে দেয়া প্রথম অটোগ্রাফ। তো আই এম চমৎকার। জোয়া, আমরা হচ্ছে পরের বইগুলো নিয়ে একটু পরে কথা বলবো। আগে হচ্ছে আমি কোরালাইনটা এক নজরে দেখিয়ে কিছু কমেন্ট নিয়ে নিব। অনেকেই কমেন্ট করছে এবং আমি আশা করছি যে আরো বেশি কমেন্ট পড়তে পারি, বাট ডেফিনেটলি কথার ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করবো সবার কমেন্ট গুলো পড়তে। তো কোরালাইন নিয়ে একটা চমৎকার অনুবাদ রয়েছে, এটাও বুক স্ট্রিট থেকে প্রকাশিত, এবং এটা চমৎকার বলছি কারণ এখানে খুব সুন্দর কিছু ইলাস্ট্রেশন রয়েছে। আমি দেখাই, মূল বইটাতে যে ইলাস্ট্রেশন গুলো রয়েছে মোটামুটি সেগুলোকেই আসলে এখানে অ্যাড করা হয়েছে। তো এই কারণে বইটার পড়ার আগ্রহটা বেড়ে গিয়েছিল। আমি ইউজুয়ালি অনুবাদ কম পড়ি, বাট এই বইটা আমি অনুবাদে পড়েছিলাম আর কি। তো যারা ইংরেজিতে না পড়ে বাংলায় পড়তে চান তারা হয়তো এই অনুবাদটা সংগ্রহ করার চেষ্টা করতে পারেন। ওকে, তো আমরা কিছু কমেন্ট করে নিই। তোমারটা দেখে নাও। ও ওয়াও, নাইস। বুকওয়ার্ম থেকে কেনা, রাইট? না, এইটা সম্ভবত বুকওয়ার্ম থেকে কেনা না, এটা মিতুল আমাকে উপহার দিয়েছে, আমার ঠিক জানা নেই। নাইস, ওকে। আচ্ছা, আমরা অ্যাংশিয়াস পিপল নিয়ে একটু পরে শুনবো। অ্যাংশিয়াস পিপল ইজ এক্সট্রিমলি গুড এন্ড ভেরি রিলেটেবল। ওকে, অ্যাংশিয়াস পিপল নিয়ে কি অলরেডি বলে ফেলেছো? হ্যাঁ, আমি কিনেছি কিন্তু এখনো পড়া হয়নি, কালকেই এটা নিয়েছি বুকওয়ার্ম থেকে। ওকে, নাইস। আমি জানি না আমি নিজে আসলে অনেক বেশি অ্যাংশিয়াস কিনা, জোয়া আগে পড়ুক পরে চিন্তা করব। ওকে, ওয়াসি আহমেদ রাফি ভাইয়া লিখেছেন যে যখন পুলিশ ছিলাম কারণ না পড়া থাকলে ওনার একই সাথে দুঃখ লাগে আর খুশি লাগে। দুঃখ লাগে যে এত চমৎকার বই এখনো পড়েনি, আর খুশি লাগে যে নতুন করে এই বইটা পড়ার অভিজ্ঞতা হবে। সো আমি হচ্ছে খুশির পার্টটাতে আছি। ওকে, আরেকটা প্রশ্ন, নন্দিনী চক্রবর্তী আপু লিখেছেন যে একটু বোকাশোকা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না, প্রতি মাসে গড়ে কতগুলো করে বই কেনেন আপনারা? উনি 15-16টি করে বই কিনছেন ইদানিং। আচ্ছা, এই প্রশ্নের উত্তর জোয়া আগে বলুক, পরে আমি দেখি চিন্তা করে। আমার আসলে কোনো ঠিক নেই। যেরকম গত বছর কিন্তু আমি যেরকম বই পড়েছি সেরকম বই কিনেছিও, হ্যাঁ, কিন্তু এরপর আমি একটা জার্নাল মেইনটেইন করি, এটা আছে কোথাও পিছে। আমার জার্নাল আছে। আচ্ছা, আমারটা, হ্যাঁ আমারটা এখানে আছে। এইটা এই বছরের, গত বছরেরটা এখানে নেই। এই যে এটা আমার এই বছরের। তো গত বছরের বছর শেষে আমি যখন হিসাব করতে গেলাম তখন দেখলাম কোনো মাসে আমি এরকম 20-22টা বই কিনে ফেলেছি, আবার এক মাসে আমি মাত্র একটা বই কিনেছি নিজের জন্য, মানে ওই মাসে ওই একটা বই ছাড়া কেনাই হয়নি। তো এটা আসলে আমার জন্য আসলে ওভাবে আর কি আমি বলতে পারছি না, মানে খুবই আনপ্রেডিক্টেবল আর কি আমার ক্ষেত্রে। চমৎকার। আমরা যদি আরো দু একটা কমেন্ট দেখাই, ওয়াসি ভাইয়া লিখেছিলেন যে খাবারের ব্যাপারে আরেকটা বই আছে, কলকাতার ক্যাফে টেবিল থেকে বের হয়েছিল, নুনেতে ভাতেতে 3 খণ্ডের। সো ওই বইটাও হয়তো ইন্টারেস্টিং হতে পারে। আমি এখনো জানি না ওই বইটা সম্পর্কে। আরেকটা বই সম্পর্কে জানি, ফুড কাহিনী নাম, ইন্দ্রজিৎ লাহিড়ী নামে একজন ফুড ব্লগার রয়েছেন, মানে উনি ভিডিও ব্লগ বানান। আচ্ছা, ব্লগ, ওকে। সো উনি বানান এবং উনি ওই বইটা লিখেছেন। ওই বইটার কথা নোলাতেও এসেছে, সো মেবি ওইটাও ইন্টারেস্টিং হতে পারে। গালিব ভাইয়া কমেন্ট করেছেন, হ্যালো গালিব ভাইয়া, অনেক ধন্যবাদ দেখার জন্য। আপনার অনেকগুলো কাজ আমার খুবই ভালো লাগে। আই এম অলসো রিয়েলি ইন্সপায়ার্ড। আমরা একসাথে কাজ করি, উনি অলওয়েজ ইন্সপায়ার করেন আমাকে ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ। ওকে, নন্দিনী আপুর প্রশ্নটাই আমি যদি একটু অ্যাড করি যে আসলে কতগুলো করে বই কিনি ওইটারও হচ্ছে কোনো লিমিট নেই। মানে কোনো দেখা যায় যে কোনো মাসে হয়তো বইও কেনা হয় না, আবার কখনো কখনো হয়তো একটু বেশি কিনে ফেলি। সেটা অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওই বইটা পড়ার প্রতি আমার আগ্রহ, দ্বিতীয়ত যে আমি কতটা সার্টেন যে এই বইটা আমি ডেফিনেটলি কিনবো। তো যদি আমি ডেফিনেটলি কিনবই হয়ে থাকে তাহলে আমি 5 বছর পরে কেনার চেয়ে হয়তো আগে কিনলে আগে পড়ার সম্ভাবনাটা বেড়ে যায়, যেমন সুনীলের সেই সময়। আমি জানি আমি এই বইটা কখনো না কখনো অবশ্যই কিনবো। সো দাম তো আবার বাড়তে থাকে, এবং বিশেষ করে ইদানিং আনন্দ প্রকাশনীর বইয়ের দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং আগে যেটা হতো, ভাবতাম যে একসময় একদিন ইন্ডিয়াতে যাব, খুব কম রেটে সবগুলো বই কিনে নিয়ে আসবো, কিন্তু এখন যেটা হচ্ছে যে এই বছর যে বইয়ের দাম 300 রুপি,
আগামী বছর দেখা যাবে যে ওই বইয়ের দাম হয়তো 400 রুপি হয়ে গেছে। সো আমার এখন বেশি রেট দিয়ে কিনলেও আসলে তখন এর চেয়ে কমে আমি পাচ্ছি। সো এই জিনিসগুলো চিন্তা করে এখন হচ্ছে বই কেনার পরিমাণ অনেক ক্ষেত্রে কিছুটা বাড়ে। আবার অনেক সময় দেখা যায় যে ডিসকাউন্ট পেলে কিনে ফেলি। সো এভাবে আর কি আমার খুবই র্যান্ডম হয়। জানুয়ারি মাসে আমি কিনেছি আপনার চেয়ে কম, মানে 15-16টার চেয়ে ডেফিনেটলি অনেক কম। সো ইয়া। আচ্ছা আমি বলি আমি জানুয়ারি মাসে কয়টা কিনেছি। আমি নিজের জন্য বই কিনেছি জানুয়ারি মাসে 6টা 7টা 8টা আচ্ছা না অনেকগুলো কিনেছি বলা যাবে না। আমি মানে এখন আমার হিসাব করতে হবে। আমি এক্স্যাক্টলি পড়েছো কয়টা? জানুয়ারি মাসে আমি 22টার মতো বই পড়েছি। ওকে, অ্যামেজিং। জোয়া 22টা বই পড়ে ফেলেছে জানুয়ারিতে, আমি হচ্ছে 6টা বই পড়েছি। সো এনিওয়েজ, হৃদয় হক লিখেছেন কোরালাইনের অ্যানিমেশনটি দেখেছে, ওনার কাছে ভালো লেগেছে, উনি বইটাও পড়ার আশা প্রকাশ করছেন। আব্দুল্লাহ আল নাদরুন ভাইয়া লিখেছেন আরিফ আজাদ এবং রাফান আহমেদের বই নিয়ে কিছু বলতে। আমি ওনাদের বই এখনো পড়িনি, যদি পড়া হয় তখন হয়তো চেষ্টা করব বলার। ওকে জোয়া, আমরা কি নেক্সট আমি আরেকটা আনবক্সিং এর কথা বলে ফেলি। আরেকটা বই, এই বইটা হচ্ছে অনেকদিন ধরে কিনবো কিনবো করছিলাম এবং ভাবছিলাম আরেকটা ফ্রেশ কপি কোথাও পাই কিনা, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। সো পরে কিনেছি দ্য বুক অফ রুমি। বইটি 105টা গল্প এবং ফেবলস আছে এবং পাশাপাশি কিছু কবিতারও মনে হয় অনুবাদ থাকতে পারে, না কবিতার অনুবাদ নেই, বাট গদ্য আছে। এবং রুমি সম্পর্কে আমি খুবই পড়তে আগ্রহী হচ্ছিলাম এবং বেশিরভাগ রুমির অনুবাদগুলো কোলম্যান বার্কের করা এবং ওইটার অথেন্টিসিটি নিয়ে কিছু বিতর্ক রয়েছে। তো আমি চেষ্টা করছিলাম যে অন্য কোনো অনুবাদকের লেখা রুমির কোনো বই খুঁজে পাওয়া যায় কিনা। বিশেষ করে 40 রুলস অফ লাভ পড়ার পর আমার ইন্টারেস্টটা খুব বেড়ে গিয়েছিল রুমির বইয়ের প্রতি। তো সেখান থেকে এই বইটি সংগ্রহ করা। ওকে জোয়া, কিছু অ্যাড করতে চাচ্ছ? না আমি রুমি আসলে আমার পড়া হয়নি, খুব ছোট মানুষ আমি। না আমার মনে হয় 40 রুলস অফ লাভ পড়তে পারো। সারা হক থাকলে অবশ্য বলতো, কারণ আমার বইটি এখনো শেষ হয়নি। আমরা একসাথে শুরু করেছিলাম গত বছর, না 2019-এর জানুয়ারিতে। ওকে, হ্যালো মাই পিপল লিখেছে হিরক ভাইয়া। হ্যালো ভাইয়া। ভাইয়া প্রচুর বই পড়েন এবং খুবই অ্যামেজিং কিছু কালেকশন ওনার আছে। আমি চেষ্টা করবো একদিন হিরক ভাইয়ের বাসায়। জি জোয়া। না না শেষ করেন, আপনি শেষ করেন তারপর বলছি। হিরক ভাইয়ের বাসায় প্রচুর বই রয়েছে এবং ওনার খুবই চমৎকার কিছু কালেকশন। আমার একদিন ইচ্ছা আছে যে একদিন ওনার বাসায় হানা দিয়ে ওখান থেকে একটা লাইভ করব। হ্যাঁ জোয়া বলো। আপনি এক কাজ করবেন, আপনি যখন হিরক ভাইয়ের বাসা থেকে লাইভ করবেন আমি তখন পিছন থেকে কয়েকটা বই মেরে দেওয়ার একটা চেষ্টা চালাবো। পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো অবশ্যই। তা আপনি বলছিলেন না ওই যে 40 রুলস অফ লাভ আপনি সারা সাথে শুরু করেছেন, এটা আমি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কিন্তু আমরা প্রায়শই করি যে বাডি রিডিং বলে। হ্যাঁ, নাহিয়ানের সাথে আমার একটা বই বাডি রিড করার কথা ছিল, দ্য ট্রাভেলিং ক্যাট ক্রনিকলস, কিন্তু আমি সেটা বেমালুম ভুলে গেছিলাম। এরপর আমি পড়া শেষ করে মনে হয়েছে হাই হাই আমার তো এটা বাডি রিড করার বাডি রিডিং বলতে কিছু নাই, এগুলো সবই মিডিয়ার সৃষ্টি। আমি হচ্ছে 3 জনের সাথে, আমি জোয়ার কাছ থেকে প্রথম বাডি রিডিং ওয়ার্ডটার শব্দের অর্থ শিখেছি। এরপর 3 জনের সাথে বাডি রিড করার কথা ছিল, একটা ওয়ার্কআউট করে নাই। সো আমি হচ্ছে ধরে নিছি এটা হচ্ছে একটা মিথ, বাডি রিডিং বলতে কিছু নাই। না আমি কিন্তু ওই যে একটু আগে নুসরাত আপু আর এই যে হিরক ভাই যে কমেন্ট করলেন, আমি ওনাদের দুজনের সাথে একটা বই বাডি রিড করা শুরু করেছিলাম, লি বারডুগোর দ্য নাইন্থ হাউস। হ্যাঁ, কিন্তু বইটা শুরু করার পর আমার কেন জানো খুব অদ্ভুত কারণে এত ঘুম আসতো, তো ওনাদের বই শেষ, আমার এখনো বইয়ের আমি 30% শেষ করতে পারিনি। আচ্ছা, না আমি অবশ্য সারার সাথে বাডি রিড করছিলাম না, বাট আমি বলার পরও ও ইন্টারেস্টেড হয়ে বইটা পড়ে শেষ করে ফেলছে, কিন্তু আমার পড়া এখনো শেষ হয় নাই। আচ্ছা, নন্দিনী চক্রবর্তী আপু লিখেছেন যে আনন্দের অনেক বই এখন আর প্রিন্টই করা হচ্ছে না। সো এটাও একটা কারণ হতে পারে যে রেয়ার খুব বই পেলে অনেক সময় আমরা চেষ্টা করি খুব দ্রুত সংগ্রহ করে ফেলা। ওকে, ইন্ডিয়ান কমিক্স নিয়ে আজকে একটু কম কথা হচ্ছে, কারণ কমিক্স আমরা কম সংগ্রহ করেছি। হিরক ভাইয়া জিজ্ঞেস করেছেন হাউ টু গেট সাইন্ড এডিশন অফ দেখিতে গিয়েছি চক্ষু মেলিয়া। আমার মনে হয় ভাই আমরা দেখা করলে সাইন্ড এডিশন হয়ে যেতে পারে, আর 7 জন রাইটার আছে। সো আপনি মনে হয় আমাকেই মিন করেছেন, আমি আই হোপ আপনাকে মিন করছে না। হ্যাঁ আপনি টেনশন করিয়েন না। ওকে, সো দেখা হলে অবভিয়াসলি হিরক ভাইয়া আমরা সাইন করে দিব, আপনি ততদিনে হয়তো সংগ্রহ করে ফেলতে পারেন। মেঘনাথ দত্ত ভাইয়া কমেন্ট করেছেন, উনি লিখেছেন যে দস্তয়েভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট নিয়ে একদিন আলোচনা করবেন, ভালো লাগবে। ওকে, ডেফিনেটলি চেষ্টা করব। এবং এই ধরনের যে একটু ভারী বইগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার মনে হয় যে একটু রিসার্চ বেশি দরকার। আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে একটা বই অনেকদিন ধরে পড়ছি, আমি দেখাবো হয়তো, এই যে আমার হাতের কাছে আছে, নোয়াম চমস্কির ভবিষ্যতের সরকার। তো এটা একটা অনুবাদ, পেন্ডুলাম প্রকাশনী থেকে প্রকাশিত, বাট এটা আসলে এই বিষয়ে আমার জ্ঞানের গভীরতা একটু কম, তাই আমার পড়তে অনেক সময় লাগছে এবং আমি আরো আনুষঙ্গিক অনেক কিছু দেখার চেষ্টা করছি।
হ্যাঁ জোয়া, হ্যাঁ কি যেন বলছিলেন? আমার বাকি বইগুলো কি আমি দেখাবো কালকে যেগুলো এসছে? হ্যাঁ প্লিজ, দু আচ্ছা একটা এখানে দেখো। সবগুলো, আমার কাছে আরো অনেকগুলো বই রয়ে গিয়েছে, আমি জানি না তাহলে কতক্ষণ আমরা আপনি শুরু কন্টিনিউ করেন। করব। না না, তুমি বলো, আমরা অন আচ্ছা দা গো চলে আসবে, সমস্যা নেই। এরপর আমি হচ্ছে খুলতে আছে, থাকি একটা। হ্যাঁ হ্যাঁ খুলতে থাকেন। শকুনি উবাচ, এইটা হচ্ছে ওই মহাভারতের শকুনির পার্সপেক্টিভ থেকে লেখা। আমি এটা ওই যে মুসাইব বিন মুজিব উনার একটা রিভিউ থেকে আমি বইটার নাম পেয়েছি, পরে ইচ্ছে হলো সংগ্রহ করার। এটা নালন্দা প্রকাশনীর। এরপর আছে আমিনুল ইসলামের শিশি। তো এই শিশি আর উনার আরেকটা বই আছে বাটারফ্লাই এফেক্ট। এইটা এত মজার একটা বিষয় নাহিয়ান, শোনেন। আমিনুল ইসলামের প্রথম লেখা বই কিন্তু শিশি, ঠিক আছে, কিন্তু শিশিটা কিন্তু প্রথম প্রকাশিত হয়নি, প্রথম প্রকাশিত হচ্ছে বাটারফ্লাই এফেক্ট। এটা কিছুদিন এটা আগে আমি প্রকাশিত। জানি। ও আচ্ছা, তাহলে আবার 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 শোনেন। আবার তো বল, সমস্যা নেই, বাকিরা জানবে। বাটারফ্লাই এফেক্ট আর শিশি একই ওয়ার্ল্ডে বিল্ড আপ করা। তো এইটা সম্ভবত প্রিকুয়েল জাতীয় কিছু। তো আমি মানে খুবই এই বইটা নিয়ে আশাবাদী। এরপর আছে মুশফিকুস সালেহিনের কাকতারুয়া। মুশফিকুস সালেহিনের সাথে আমার পরিচয় কিন্তু নাহিয়ানের মাধ্যমে। নাহিয়ান আমাকে গত বছর মুশফিকুস সালেহিনের রিব নামক একটা বই আমাকে পাঠিয়েছিলেন। তো বইটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। তো এরপর আমি উনার আরো মানে এই এই 3টে বই আমি সংগ্রহ করেছি। আমি আশা করছি এটা আমার ভালো লাগবে। এখন নাহিয়ান আপনি আপনার বইগুলো দেখান, তারপর আমি আমার বাকিগুলো দেখাই। ওকে, অনেক ধন্যবাদ। মাঝে হচ্ছে কিছু কমেন্টস এসেছে খাবারের কথা যেহেতু হচ্ছিল, সুকান্ত মন্ডল দাদা উনি কমেন্ট করেছেন কলকাতা থেকে একটা বই সম্পর্কে, পাহাড়ে আহারে। আমি জানতাম না যে পাহাড়ে আহারের সাথে খাদ্যের কোনো রিলেশন আছে কিনা, বাট পাহাড় নিয়ে এই বইটা আমারও খুবই ভালো লেগেছিল। বইটার দাম অনেক বেশি পড়ে যায় কলকাতার রেট কনভার্সন করার পরে, এই কারণে আমি বইটি কিনিনি। বাট এখন যেহেতু ভাইয়া বললেন, আমি আরেকবার হচ্ছে উল্টে পাল্টে দেখার চেষ্টা করব। তক্ষশিলাতে দেখেছিলাম পাহাড়ে আহারে এই বইটি। সো এই বইটিও দামু মুখোপাধ্যায়ের লেখা। ওকে, লিরিক্যাল পাবলিকেশন থেকে প্রকাশিত। অনেক ধন্যবাদ সুকান্ত ভাইয়াকে জানানোর জন্য। সূর্য তামসী বইটি আমি এখনো পড়িনি। আমি আর পড়েছি। রাইমা আপু, ও তুমি বলতে পারো তাহলে, যেহেতু একজন জিজ্ঞেস করছে। রাইমা আপু লিখেছেন আই এম লেট। আর চমস্কির ম্যানুফ্যাকচারিং কনসেন্টটা চেক করে দেখার কথা বলেছেন। হ্যাঁ, আমি ওইটা পড়তে যে ম্যানুফ্যাকচারিং কনসেন্টের কথা হচ্ছে আমি মানে ঘাটাঘাটি করছিলাম, আরো বেশ কিছু জিনিস ওনার ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কাজ দেখছিলাম। ওকে, তো সূর্য তামসী নিয়ে আমরা একটু শুনবো। ও কৌশিক সূর্য তামসী মজুমদারের নিয়ে, লেখা, right? হ্যাঁ 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 কৌশিক মজুমদারের লেখা সূর্য তামসী আমার পড়ে খুব ভালো লেগেছে। মানে ধরেন একটা গথিক একটা ভাইব আছে, চাইনিজরা আছে। সূর্য তামসী নিয়ে আসলে আমি খুব বেশি কথা বলতে চাই না, কেন মানে আমি কিছু বলতে গেলে ওভার এক্সাইটমেন্টের ঠেলা আমি যদি কোনো স্পয়লার দিয়ে দেই আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। এবং এখানে এমন কিছু আহ কি বলবো মানুষের কথা আছে, ফিকশনাল হোক কিংবা নন ফিকশনাল হোক, যেগুলো পড়তে গেলে আপনার খুব ভালো লাগবে। আমি এই জিনিসটা সবসময় এভাবে বলার চেষ্টা করি যে অনেকদিন পর কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হলে যেরকম খুশি লাগে না, যে মনে হয় যে আরে বন্ধু কতদিন পর দেখা। তো কোনো ধরেন আপনি একটা আপনার পরিচিত চরিত্র, সেই চরিত্রটাকে আপনি অন্য আরেকটা বইয়ে যখন দেখবেন তখন ওরকম খুব ভালো লাগা কাজ করে একটা, যে আরে তুমি তো আমার সেই পুরনো বন্ধু। তো সূর্য তামসী খুব ভালো লেগেছিল আর কি পড়ে। মানে বেশ মার্ডার, এটা একটা মার্ডার মিস্ট্রি আমি যদি খুব ভুল করে না থাকি। এবং মানে এক বসায় পড়ে ফেলা যায়, না সরি এক বসায় পড়ে ফেলা যায় এটা ঠিক বলবো না, কিন্তু যথেষ্ট রিসার্চ করে লেখা একটা বই। না, কৌশিক মজুমদার আসলে বেশ রিসার্চ করে লিখেন। ওনার হ্যাঁ লেখা একটা বই তোপসের নোটবুক, ওইটা পড়ে আমার আসলে খুব বেশি ভালো লাগেনি। তো পুরোটা শেষ করিনি, এখনো পড়ছি, বাট আমার ওইটা ভালো লাগছিল না, এই কারণে আমি কৌশিক মজুমদারের লেখা অনেকদিন পড়িনি। কিন্তু পরবর্তীতে আমি এই যে নোলা পড়লাম, নোলা হচ্ছে কৌশিক মজুমদারের লেখা, তখন নোলা পড়তে যে আমার কাছে মনে হলো যে না, উনি আসলেই অসাধারণ লিখেন। ওনার আরেকটা বই আমি সংগ্রহ করেছি, বেশ মোটা একটা বই। এটা হচ্ছে এই বছর আমার মানে প্রেশাস পজেশনস আমি বলি। কিছু বই আছে যে অনেক দাম এবং অনেক দিন ধরে আমি ওয়েট করে এরপর কিনি, সো ওইরকম একটা বই। সো এই বইটার নাম কমিক্স ইতিবৃত্ত, এবং এটাতে একদম কমিক্সের ইতিহাস, বিশ্ব কমিক্সের ইতিহাস, বাংলা কমিক্সের সাথে বিশ্ব কমিক্সের তুলনা, সবকিছু খুব সুন্দর করে লেখা হয়েছে এবং বইটি খুবই কালারফুল। আমি এই বইটা মানে ইদানিং পড়ছি এবং রাতের বেলা ঘুমানোর আগে একটু একটু করে পড়ি। মোটা বই, পড়তে দেরি হবে, বাট আমি দেখানোর লোভ সামলাতে পারি না, তো সবাইকে একটু আরো এক ঝলক দেখিয়ে ফেলছি। তো খুবই চমৎকার একটা বই। তো ওই যে কৌশিক মজুমদারের কথা থেকে মনে হলো আর কি, যে উনি আসলে খুব রিসার্চ করে বইগুলো লিখেন, বিশেষ করে উনি নন ফিকশন খুব চমৎকার করে লিখে, এবং বাংলায় আমার মনে হয় যে নন ফিকশন আরো বেশি বেশি লেখা উচিত। আর ফিকশন তো আমরা ছোটবেলা থেকে পড়ছি, পড়বো। ইয়া,
আচ্ছা না আমি যদি আপনার কথা সূত্র ধরে একটু বলি, কৌশিক মজুমদারের তোপসে নোটবুক কিন্তু আমারও ভালো লাগেনি খুব একটা। এবং এটার একটা কারণ আমি আমি মনে করি যে আমি একটা একটা কারণ আপনাকে দিতে পারবো। সেটা কি? কারণ দেখেন, আমরা যারা ছোটবেলা থেকে ফেলুদা পড়ে বড় হয়েছি, আমাদের কাছে কিন্তু ফেলুদা ফেলুদা মানে ফেলুদা, ফেলুদার জায়গা কিন্তু কেউ নিতে পারবেন না। বলেন কাকাবাবু কিন্তু আছে, অনেকের কাছে কাকাবাবু পছন্দের চরিত্র, অনেকের কাছে আর কি আছে, মিতিন মাসি পছন্দের চরিত্র, হ্যাঁ, কিন্তু ফেলুদার কিন্তু আমাদের ব্যোমকেশ, হ্যাঁ মিতিন মাসি ব্যোমকেশ, কিন্তু ফেলুদার না আলাদা যে একটা জায়গা আমাদের মনের মধ্যে, এই জায়গাটা আমার মনে হয় না কেউ নিতে পারবে। তো তোপসের নোটবুক পড়ার পর যখন আমরা ওখানে দেখি যে ওখানে ফেলুদার অন্তিম সময়টা দেখানো হয়েছে, ওখানে বলা হচ্ছে যে ফেলুদা মারা গিয়েছে, সেই জিনিসটা আমরা অনেকেই মানতে পারি না। তো আমার কাছে মনে হয় ওই কারণে অনেকের বইটা ভালো লাগে। না, এটা স্পয়লার ছিল না, আমি তো এখনো জানতাম না। ও আচ্ছা, আমি মনে হয় ফ্ল্যাপ না পড়ে বই পড়া শুরু করেছি, আমি মনে হয় 3 চ্যাপ্টার পড়েছি। আচ্ছা সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আরে আমার এগুলোতে খুব বেশি সমস্যা হয় না। আর যেহেতু আমি অনেক বই প্যারালালি পড়ি, সো অনেক কিছু আসলে মানে ওটা অভ্যাস হয়ে গিয়েছে, সো সমস্যা হয় না, আমি আলাদা করেই নতুন আগ্রহ নিয়ে পড়তে পারি। ওকে, লিলি আপু জিজ্ঞেস করেছে বই পড়ার পর ভালো না লাগলে কি কাউকে দিতে আগ্রহী হন কিনা। এটা আমি আসলে কমেন্টটা পড়তাম না হয়তো, বাট জোয়া আছে দেখেই আমি পড়লাম, কারণ এরকম ওটা মনে হয় জোয়া করে। আমি এটা শুধু আপনার সাথে করেছি। আমার গত বছর না, আমার 2019 সালে, না 19 সালে না 20 সালে, 20 সালেই তো, গত বছর, হ্যাঁ গত বছর আমি একটা বই পড়েছিলাম, সেটা পড়ে আমার খুব একটা ভালো লাগেনি। তো নাহিয়ান সেই সরি তো আচ্ছা দুইটা কোনটা একটু না 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 একটা গত বছর একটা বই পড়ে আমার ভালো লাগেনি। আমরা ভালো লাগেনি টাইপের বই নিয়ে পরে কথা বলবো, এখন ভালো লাগার বই। হ্যাঁ তুমি গল্পটা বলো। গল্পটা হচ্ছে, আমার গত বছর আমি একটা বই খুব আগ্রহ করে কিনেছিলাম, কেনার পর আমার বইটা পড়ে ভালো লাগেনি, হ্যাঁ, এবং আমি ওটার ব্যাপারে খুব ব্র্যান্ড করছিলাম যে এই সমস্যা, বইয়ে সেই সমস্যা। তো নাহিয়ান সেই বইটা পড়ার ব্যাপারে খুব আগ্রহ দেখায়। তো উনি বলছিলেন যে বইটা কি আমাকে ধার দেওয়া যায়, আমি পড়ে আবার ফেরত দিয়ে দিব। তো তখন আমি বললাম ঠিক আছে যান, আমি আপনাকে বইটা উপহার দিয়ে দিলাম। তো তখন আমি আর কি নাহিয়ানকে উপহার দিয়ে দিয়েছিলাম বইটা। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি ব্যক্তিগতভাবে আসলে যে বইটা ভালো লাগবে না ওই ধরনের বই খুবই কম পড়ি, আর কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে সেটা হয়তো আলাদা করেই চিন্তা করে কিনি যে কোন ধরনের বই ওই মানুষটার ভালো লাগতে পারে বা অ্যাটলিস্ট কোনোভাবে রিলেট করতে পারে। আমার পড়ার পর আসলে ভালো লাগেনি ওই বইটা আমি আরেকজনকে দিলে তারও তো হয়তো ভালো লাগবে না, ওই জিনিসটা আমার মাঝে একটু কাজ করে। আর ইউজুয়ালি এরকম খুবই কম হয় যে যে বইগুলো কিনেছি যে একেবারেই ভালো লাগলো না কিংবা একেবারেই আমি কোনো জিনিস শিখিনি, এরকমটা খুবই কম হয়। ইভেন মানে আমার মনে হয় যে এটা পার্সপেক্টিভের উপরেও ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় না যে আমরা কোনো একটা ক্লাসে আছি কিংবা কোনো একটা সেমিনারে গিয়েছি, সেমিনারটা ভালো লাগছে না, তো এই জায়গাগুলোতেও কিভাবে ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাওয়া যায় আমি অলওয়েজ চিন্তা করি। তো ক্লাসের ক্ষেত্রে তো খুব বেশি ইন্টারেস্টিং করতে পারতাম না, হয়তো দেখা যেত যে অনেক ক্ষেত্রে খুবই বোরিং ক্লাস হলে খাতায় আঁকিবুকি করতাম। সেটাও যদি সম্ভব না হয় যে সামনের বেঞ্চে বসে আছি, তখন মাথায় মাথায় গল্প সাজাতাম আর ইন্টারেস্টিং কিছু চিন্তা করতাম। সো আমি হচ্ছে ইন্টারেস্টটাকে খুঁজে নেই। আর এখন সেমিনারের ক্ষেত্রে যেটা হয়, আমি দেখি যে ওকে প্রেজেন্ট করার সময় হোয়াট নট টু ডু, উনি এভাবে করছে, এই কারণে তো আমি বোর্ড হচ্ছি, তাহলে এটা যখন আমি কথা বলবো তখন করা যাবে না। যদিও আমি জানি যে আমার কথা অনেক ক্ষেত্রে অনেক বোরিং হয়ে যায়, বাট স্টিল আমি হচ্ছে যখন নিজে বোরিং কোনো কিছু দেখি তখন এই জিনিসগুলো চিন্তা করে হচ্ছে শেখার চেষ্টা করি। তো বইয়ের ক্ষেত্রেও আমার মনে হয় যে প্রত্যেকটা বইতেই এই ধরনের কিছু এলিমেন্টস থাকে। ইভেন বিল গেটস একটা কথা বলেন, উনি তো হচ্ছে বইয়ের মার্জিনে লিখে লিখে পড়েন। তো এই যে আমরা যে বইগুলো পড়ি, এই যে সাদা মার্জিন গুলো উনি হচ্ছে পুরো মার্জিন লিখে ভরে ফেলে। তো উনি যে বই পছন্দ করে ওই বই খুব অল্প টাইম পড়ে, আর যে বই পছন্দ করে না ওই বই অনেক দীর্ঘ টাইম পড়ে, উনি পুরো মার্জিনে ধরে ধরে লিখে এই লাইনগুলো আমার এই কারণে পছন্দ হচ্ছে না, এই লেখক এই কথাগুলো লিখেছে এটা এই কারণে আমার মনে হয় যে ভালো না, এটা এইভাবে হওয়া উচিত, আমি লিখলে এইভাবে লিখতাম। তো উনি এত কিছু লিখে, তো আমি হয়তো ওরকম ভাবে লিখি না, বাট অ্যাটলিস্ট চিন্তা করার বা চেষ্টা করি শেখার। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে খুব কম বই এমন আছে যে একেবারেই ভালো লাগে না। জোয়ার সাথে যেরকম কথা হয় মাঝে মাঝে দেখি, জোয়া মনে হয় আমার চেয়ে একটু বেশি রিস্ক নিয়ে থাকে বইয়ের ক্ষেত্রে, তো এই কারণে হতে পারে, বাট আমার মনে হয় একটু রিস্কটা মেজার্ড বেশি থাকে, রাইট? না আমি আমি আসলে যেটা করি, হ্যাঁ যেটা বললেন, আমি আসলে ওরকম রিস্ক নিয়ে করি না, মানে রিস্ক চিন্তা করি না। কারণ ওই যে একটু আগে বলছিলাম না, আমি সবসময় চেষ্টা করি নতুন লেখকদের বই কিনে পড়বার, হ্যাঁ। তো অনেক সময় তো হয় যে আমাদের টেস্টের সাথে যাচ্ছে না। তো আমি যেটা করি, আমি কিন্তু এই কাজটা একবারই করেছি যে নাহিয়ানকে বইটা দিয়ে দিয়েছি, কারণ উনি পড়ার আগ্রহ দেখাচ্ছিলেন। তবে আমি সাধারণত যেটা করি, আমি বিক্রি করে দেওয়ার চেষ্টা করি। কারণ
আমি যখন কাউকে উপহার দিচ্ছি তখন যাকে উপহার দিচ্ছি তার কিন্তু ওই কি বলে ওই চয়েসটা থাকে না, যে কারণ সে তো উপহার পাচ্ছে। কিন্তু আমি যদি বিক্রি করে দেওয়ার জন্য কোনো পোস্ট দিই তাহলে তো ক্রেতার ওই চয়েসটা থাকছে যে আমি কিনবো কি কিনবো না, এটা তার ব্যাপার। এই জন্য আমি চেষ্টা করি যে যদি একেবারেই ভালো লাগে না এবং আমার মনে হয় যে আচ্ছা না এই বইটা আমি বাসায় রেখে আমি জায়গা নষ্ট করতে চাচ্ছি না, বা এই বইটা আমার না থাকলে হয়তো আমি আমার কিছুটা শেলফ স্পেস ফ্রি হয়, তখন আমি সেটা চেষ্টা করি বিক্রি করে দেবার। অনেক মহৎ একটা চিন্তা, বিক্রির দিক থেকে চিন্তা করলেও আবার নতুন রাইটারদের বই কেনার ক্ষেত্রে চিন্তা করলেও। আমি হচ্ছে খুব দ্রুত একটু কমেন্ট গুলো নিয়ে নেই জোয়া, সরি আমি হচ্ছে আজকে একটু বেশি আনস্ট্রাকচার্ড বাট দ্যাটস ওকে আই গেস। সো শাহনাজ পারভিন আপু উনি লিখেছেন সাবলীল, এবং উনি বলেছেন যে ওনার ভালো লাগছে। উনি বেসিক্যালি সুইডেন থেকে দেখছেন, উনি আমার আপু। তো থ্যাংক ইউ আপু দেখার জন্য। ওকে, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি রিডার্স ব্লগ থেকে বের হওয়ার উপায় নিয়ে, মোহাম্মদ রেদওয়ানুল করিম ভাইয়া লিখেছেন। এটা নিয়ে আমার মনে হয় যে আমরা একটু শেষ দিকে আর একটু বিস্তারিত আলাপ করব, জোয়ার কথাগুলো শুনবো, আমার নিজের কিছু কথা রয়েছে এই রিলেটেড, তো সেগুলো হয়তো বলার চেষ্টা করব। নন্দিনী আপু অলরেডি অডিও স্টোরি শোনার একটা সাজেশন দিয়েছেন, হয়তো আপনি ট্রাই করে দেখতে পারেন। এর আগে যে কমেন্ট গুলো ছিল, কমিক্স নিয়ে আলোচনা করার কথা বলা হচ্ছিল, আমি একটু পরে একটা কমিক্স আনবক্স করব, তো তখন হয়তো কমিক্স নিয়ে একটু আলাপ হবে। রাইমা আপু কি, ওকে, এটা অন্তিক মাহমুদের একটা বই। আমি এখনো আমি এখনো কিনিনি এটা। আচ্ছা, আমার বইটা হচ্ছে ভ্রমণ কাহিনী নিয়ে। সো বইটাতে 7জন মানুষ 7টা ভ্রমণ কাহিনী নিয়ে লিখেছেন, 7টা জায়গার। আমিও হচ্ছে আমার একটা ভ্রমণ কাহিনী নিয়ে লিখেছি। আমার কাহিনীটা মূলত বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং ভারতের কলকাতা চেন্নাই হয়ে পন্ডিচেরি নামের একটা জায়গা রয়েছে যেখানে আগে ফ্রেঞ্চরা শাসন করতো। সো ওই জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে আমি লিখেছি। আর বাকিরা হচ্ছে বাকি 6টা জায়গা সম্পর্কে লিখেছে, আন্দামান সম্পর্কে আছে, বালি সম্পর্কে আছে। ওকে, নিজের বই বেশি বলতে একটু লজ্জা লাগে আমার। ওকে, জানতে চাইলেন বলে নিতান্তই মানে হাম্বল একটা জায়গা থেকে বলছি। ওকে, সো নন্দিনী আপু লিখেছেন যে ডাবল বুকিং করতে গিয়ে একটা বই শেষ করতে অনেক সময় লেগে যায়, তো উনি এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। সো আমারও আসলে অনেক সময় লেগে যায়। সো আপনি যদি ডাবল বুকিং বা অনেকগুলো বই একসাথে পড়েন, আমার মনে হয় এই জিনিসটা মেনে নিতে হবে যে এক একটা বই অনেক দিন পরে পরে গিয়ে শেষ হবে। বাট যেটা মজা যে আপনি একই সাথে অনেক ফ্লেভারের বই একই টাইমে পড়ার সৌভাগ্যটা পাচ্ছেন। আবার যদি চিন্তা করি যে না আমি একটা বই শেষ না করে অন্য কোনো বই ধরবো না, তাহলে দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে যে ওই বইটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, আরেকটা হচ্ছে যে আমি রিডার্স ব্লকে পড়ে যাব। রিডার্স ব্লকে আগে পড়তাম না, যখন ছোটবেলা ছিল তখন দেখা যেত যে একটা বই খাওয়া দাওয়া সব ভুলে পড়ে শেষ করতাম। বাট এখন যেটা হয় যে ধরা গেল যে আমি একটা বই পড়ছি, খুবই কঠিন বই, তো ফিজিক্সের একটা বই পড়ছি, তো চাকরি টাকরি করে এরপর খুবই টায়ার্ড, তখন আসলে ফিজিক্সের বই পড়াটা সম্ভব না। তো একটা বই পড়লে যেটা হয় আমার বই পড়া বন্ধ করে তখন হয়তো জাস্ট সিরিজ দেখতে হবে বা ঘুমিয়ে যেতে হবে। তো এটা না করে আমি তখন চিন্তা করি যে আচ্ছা কমিক তো লাইট, আমি তো কমিক্স পড়তে পারবো এখন, তো আমি সুইচ করে কমিক্স পড়ি। বাট তখন হয়তো আমার মনে হলো যে নন ফিকশন পড়ি, তখন আমি হয়তো কমিক্সটা রেখে আবার নন ফিকশনটা পড়ি। তো এইভাবে আমি আসলে সুইচটা করি। এই বছর হচ্ছে এই যে জার্নাল মেনটেন করার চেষ্টা করছি আমি, এগুলো খুবই নতুন আর কি এই জায়গাগুলোতে। জোয়া মনে হয় অনেক আগে থেকে জার্নালিং করে, তো আমি এভাবে এঁকে রাখি, এটা আমার হাতে আঁকা, পিন্টারেস্ট থেকে দেখে দেখে আমি ডিজাইন গুলো নেই। তো বইয়ের নাম লিখে রাখি, পড়া শেষ হয়ে গেলে মার্কার দিয়ে রং করে দিই। আর পড়া শেষ না হলে আমার ট্র্যাক থাকে যে কোনগুলো এই মুহূর্তে পড়ছি। জোয়া কি জার্নালিং মেনটেন করেন বা করো? হ্যাঁ আমি মেনটেন করি, কিন্তু মানে ওরকম কিছু না, নিজের যা যা মনে হয় সেই অনুযায়ী, যেরকম নিজে এরকম। ও নাইস। আমিও হচ্ছে এই টাইপের ইদানিং চেষ্টা করছি কিছু টুকরো টুকরো জিনিস লিখার। আরেকটা যেটা করি, আমি ফেসবুককে খুব সুন্দর করে ব্যবহার করি। আমার বই রিলেটেড 4টা না 5টা অ্যালবাম আছে। সো বইয়ের ভেতরের কোনো কিছু পছন্দ হলে ছবি তুলে আমি একটা অ্যালবামে দিই, বই পড়া শেষ হলে আমি আরেকটা অ্যালবামে দিই, বই কেনা হলে আরেকটা অ্যালবামে দিই। তো আমার ট্র্যাকিং মেকানিজমটা ওইরকম, কারণ এক এক সময় এক এক জায়গায় থাকি, অনেক সময় হয়তো অফিসে থাকছি, অনেক সময় হয়তো ঢাকার বাইরে থাকছি। সো তখন অ্যাটলিস্ট ওইটা দেখে আমি জার্নালে পরে হচ্ছে ডাটাগুলো নিতে পারি। সো আমার অনেকগুলো বই একসাথে পড়তে সমস্যা হয় না। জাহিন লিখেছে এই বইটা একদিন সামনাসামনি দেখতে চাই, কোন বইটা আমি জানি না, জোয়া আমাকে জেনে হচ্ছে পরবর্তীতে জানিও, আশা আমার করি। মনে হয় ও দেখিতে গিয়েছে চক্ষু মিলিয়ার কথা বলছে। ও না 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 না, ওইটা না ওইটা না, ও সম্ভবত আপনার ওই মোটা কমিক্সের বইটার কথা বলছে। কমিক্সের ইতিবৃত্ত, ওকে, হ্যাঁ, বাতি ঘরে এখনো একটা কপি রয়েছে। ওকে, নতুন লেখকদের কোন বই আপনার ভালো লাগে, নতুন কোন লেখকদের বই আপনাদের ভালো লাগে? আচ্ছা, আমার তো জোয়া আগে বলুন। আমার এই মুহূর্তে মাথায় আসছে না, আপনি বলেন আমি চিন্তা করে বলছি। আমার নতুন বাংলাদেশি লেখকদের মাঝে ওয়াসি আহমেদ রাফি ভাইয়ার লেখা সবচেয়ে ভালো লাগে, আর পাশাপাশি মাসুদুল হক
নামের আরেকজন লেখক আছেন, উনি ইদানিং কম কম লিখেন, বাট ওনার লেখা আমার কাছে খুবই ভালো লাগে। সো এই দুইজনের লেখা, ওনারা এখনো অপেক্ষাকৃত নতুন লেখক, ওনাদের মৌলিক বইয়ের সংখ্যা আমার মনে হয় যে দুইজনেরই 5-এর কমই হবে আই গেস। বাট ওনাদের লেখার যে স্টাইল, ওইটাতে আমার কাছে মনে হয় যে ফিউচারে ওনারা খুবই শক্তিমান লেখক হয়তো হতে পারবেন। মানে নীল গেইম্যানের একটা কথা আছে যে নতুন একজন লেখক, ওনার ভয়েস খুঁজে পেতে অনেক সময় লাগে। যখন ওনারা নতুন নতুন লিখে তখন অনেক প্রভাব চলে আসতে পারে, কিন্তু মাঝে মাঝে দুইটা একটা পেজ দেখবেন যে খুবই ঝিলিক দিয়ে যায়, দ্যাটস ইওর ভয়েস, এরকম ভাবে নীল গেইম্যান বলে থাকেন। উনি ওনার নিজের কম্পেয়ার করছিলেন যে ওনার শুরুর দিকের কিছু লেখা উনি প্রকাশ করেনি, অ্যান্টিকে ফেলে রেখেছেন, কিন্তু ওই বইটা উনি এখনো মাঝে মাঝে উল্টান এবং দেখেন যে দুইটা চ্যাপ্টার শুধু নাকি ছিল যেগুলোতে ওনার মনে হয় যে এখন ওনার যে লেখার ধরন ওইটা উনি খুঁজে পান। তো আমার কাছে এই দুইজনের লেখাতে মনে হয়েছে যে ওই স্পার্ক গুলো আমি মাঝে মাঝেই দেখতে পাই। সো আমার মনে হয় যে ওনারা হয়তো ফিউচারে খুবই চমৎকার কিছু লেখা হয়তো লিখবেন এবং আমি ওই যাত্রাটার সাক্ষী হতে চাই। সেই কারণে আমি দেখা যায় যে নতুন লেখকদের অনেক বই কিনি, বিশেষ করে ওনাদের দুইজনের বই হলে অবশ্যই কেনার চেষ্টা করি। জোয়া? আচ্ছা, আমারও না, আমি আপনার সাথে একমত। মানে একমত বলতে আমি গত বছর কথা আমি যদি ধরি, হ্যাঁ, আমার ওয়াসি আহমেদের লেখা খুব ভালো লেগেছে। মাসুদুল হকের আমি একজন বিশাল বড় ভক্ত, মানে উনার লেখা আমি খুব খুব আগ্রহ করে পড়ি। হ্যাঁ, আর যদি আপনি বলেন ওই যে যেটা বললেন যে 5টার কম প্রকাশিত বই, ওই হিসেবে দেখলে কিন্তু সুহান রিজওয়ানকে মানে যথেষ্ট নতুন লেখক বলা যায়। সুহান রিজওয়ান আমার খুব পছন্দের একজন লেখক এবং উনার সাথে মাঝে মাঝে বই নিয়ে যখন কথা হয় খুব ভালো লাগে। আরেকজন লেখকের কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সিদ্দিক আহমেদ। উনার লেখা, উনি আসলে এই যে হিস্টোরিক্যাল ফিকশন বা আর্কিওলজিক্যাল ফিকশন ধরনের বই লেখেন, তো উনার লেখা আমার কাছে খুব ভালো লাগে, মানে খুব অথেন্টিক লাগে উনার লেখা। আমি ওনাদের বই এখনো পড়া আসলে বাকি, সো আমার হচ্ছে যেহেতু জোয়ার কাছ থেকে রেকমেন্ডেশন পেয়ে গেলাম, আমি চেষ্টা করব হয়তো ওই বইগুলো একটু পড়ার। রাইমা আপু লিখেছেন পড়তে হবে। এখন কি কি বই পড়ছেন জোয়া? এখন আমি আসলে একটা ইংরেজি বই পড়ছি, আর গ্যাদারিং অফ শ্যাডোজ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ভি শোয়াবের একটা ট্রিলজি আছে শেডস অফ ম্যাজিক নামে, ওই ট্রিলজির দ্বিতীয় বইটা গ্যাদারিং অফ শ্যাডোজ, ওটা পড়ছি। আর কি বলে, ইন্দুবালা ভাতের হোটেল পড়ে তো শেষ করলাম। আর হচ্ছে কি আরেকটা বই পড়ছি জোজো মোয়েসের দ্য গিভার অফ স্টার্স, কিন্তু এই বইটা খুব খুব স্লো, তো এই বইটা আর কি আমি খুব আস্তে আস্তে পড়ছি। চমৎকার। মাসুদুল হকের আরো কিছু ভক্ত পাওয়া গিয়েছে, অনেকেই ভেন্ট্রিলোকুইস্ট আর মিনিমালিস্ট সাজেস্ট করছেন। ডক্টর জিলের বইটাও খুবই চমৎকার, যদিও ওই বইটা আউট অফ প্রিন্ট, বাট আশা করি হয়তো আবারও রিপ্রিন্টেড হবে। আর আমি এই মুহূর্তে আসলে অনেকগুলো বই পড়ছি। আমি ইদানিং চেষ্টা করি আমার স্টোরিতে আমি কোন বইগুলো পড়ছি সেগুলোর কথা বলার। অলরেডি কিছু বললাম, যেমন কমিক্সের ইতিবৃত্ত, এই বইটা পড়ছি। ছোট্ট একটা স্কুল নামে একটা বই পড়ছি, শঙ্খ ঘোষের লেখা। সো এই বইটা পড়ছি, যদিও ছোট্ট, বাট স্টিল এটা শিক্ষা নিয়ে লেখা, ছোট ছোট স্টোরি থাকে। তো সেই ছোট ছোট স্টোরি গুলো আমি একটা একটা করে পড়ি আর কি। আরেকটা বই রিড করছি, এটা একটা গ্রাফিক নভেল, দ্য জেন অফ স্টিভ জবস। তো স্টিভ জবস কিভাবে একজন আধ্যাত্মিক গুরুর সংস্পর্শে এসেছিলেন এবং ওনাদের যে মানে একটা মেডিটেশনের মতো যাত্রা এবং ওইটা ওনার লাইফে কিভাবে প্রভাব ফেলেছিল, ওই জিনিসটা নিয়ে একটা গ্রাফিক নভেল। সো এইগুলো পড়ছি। আরো বেশ কিছু বই পড়ছি, অনেকগুলো বই। নোলা পড়ছি, মশলার যুদ্ধ পড়ছি, আষাঢ়ে গল্প নামে আরেকটা বই পড়ছি। এটি ছোটদের জন্য লেখা একটি বই, প্রান্ত ঘোষ দস্তিদার ভাইয়ার লেখা। সো এটাও খুবই ইন্টারেস্টিং এবং ছোট বাচ্চাদের বই। বাট আনফরচুনেটলি ফিকশন গুলো একটু স্লো আগাচ্ছে, কারণ নন ফিকশন বেশি পড়া হয়। ইংরেজি আরেকটা নন ফিকশন পড়ছি, দুইটা নন ফিকশন পড়ছি। একটার নাম হচ্ছে সাইকড আপ, নাকি হ্যাঁ গেট সাইকড, এরকম। মানে যে কোনো জিনিসে সাইকড হওয়ার জন্য, মানে ইন্টারভিউ এর আগে আপনি সাইকড হয়ে যাবেন, পরীক্ষার আগে আপনি সাইকড হয়ে যাবেন, মিটিং এর আগে সাইকড হয়ে যেতে পারেন কিভাবে। ধরেন আপনি ঝগড়া টগড়া করে আসছেন বাসা থেকে, মুড খুবই অফ, এখন হচ্ছে আমি ভিডিও বানাবো, বাট ভিডিওতে আমি কিভাবে সাইকড আপ থাকতে পারি। সো এই রিলেটেড একটা বই। সো নন ফিকশন বই যারা পড়েন তাদের ভালো লাগবে, নইলে হয়তো আসলে রিলেট করতে পারবেন না অতটা। সো ওইটা পড়ছি। আর পাশাপাশি আরেকটা বই পড়ছি খুবই ইন্টারেস্টিং, ওইটা নন ফিকশন, একটু বাচ্চা বাচ্চা, অনেক ছবি আছে। ওইটা পড়ছি ইপাবে, মানে ইপাব ভার্সনটা পড়ছি। বইটার নাম হচ্ছে হাউ টু বিকাম বেটার গ্রোন আপস অ্যান্ড রিমেম্বার হাউ টু ফ্লাই। সো এই বইটার মূল কথাটা হচ্ছে যে ছোট বাচ্চারা আসলে উঠতে পারে এবং আমরা যত বড় হতে থাকি সামাজিক চাপে আমরা হচ্ছে ওরা ভুলে যাই। সো কিভাবে আমরা আসলে আরো বেটার গ্রোন আপস হতে পারি, অর্থাৎ বড় মানুষ হিসেবে আমরা কিভাবে আরো হিউম্যান বিং হিসেবে আরো উত্তম হতে পারি, ওই জিনিসটা নিয়ে লেখা এবং খুবই মজা করে লেখা। উনি অনেক ছোট বাচ্চাদেরকে ইন্টারভিউ করেছেন, উনি অনেক বড় মানুষকে ইন্টারভিউ করেছেন, অনেক টিচারদেরকে ইন্টারভিউ করেছেন এবং ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছেন যে ওকে, একটা বড় মানুষকে মানে কোন জিনিসটা তুমি দেখলে বলবা যে এই মানুষটা খুব ভালো, কিংবা
একটা মানুষকে থেকে তুমি কি চাও। তো দেখা গিয়েছে যে ওরা খুবই নর্মাল জিনিস বলেছে, যে আমার মনে হয় যে ওরা যদি সবসময় আমাদের সাথে অনেক অ্যাডভেঞ্চারে যেত, ফর এক্সাম্পল আমাকে নিয়ে বাইরে যাওয়া। তো এরকম কিছু চমৎকার অ্যান্সার এসেছে। অ্যান্ড অলসো আমি প্রথম 2 চ্যাপ্টারে যেটা পড়েছি যে শোয়িং আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনার কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, যেরকম অবস্থায় থাকুক, বাট ইউ শো আপ। আপনি প্রিপেয়ার্ড না, আপনি হয়তো গিফট আনতে ভুলে গিয়েছেন, আপনি হয়তো সুন্দর করে সেজে আসতে পারেননি, বাট শো আপ। So better grown-ups always show up. They are always there for their children or any children if that matters. So ওরা আসলে খুব বেশি কিছু চায় না, ওরা চায় আপনি ওদেরকে একটু সময় দিবেন, ওদের সাথে খেলবেন, ওদের মতো করে কথা বলবেন, এই জিনিসগুলোই ওরা চায়। বাট ওটা না, আরো কিছু এসেছে যে আমরা চাই যে ওরা ফোন থেকে মাথাটা বের করুক, আমাদের সাথে কথা বলুক। তো এই জিনিসগুলো হচ্ছে ওরা কিন্তু এসেছে। এবং আমি ইদানিং অনেক গ্রোন আপদের সাথে যখন কথা বলি, অনেক কমপ্লেন আমরা শুনি বাচ্চাদেরকে নিয়ে, যে বাচ্চা সারাক্ষণ ফোন ইউজ করে, বই পড়ে না, পড়াশোনা করতে চায় না, খেতে চায় না। বাট এই জিনিসগুলোতে আমরা হয়তো নিজেরা কি কখনো ওদের সাথে মিলে ওই কাজগুলো করি কিনা, এটা হচ্ছে আমি মনে হয় যে আমরা নিজেরা চিন্তা করতে পারি। কারণ বাচ্চারা কিন্তু বললে শেখে না, শুনে শুনে শেখে। সরি, আমি হচ্ছে এটা পছন্দের বিষয় দেখে একটু বেশি কথা বলে ফেললাম। জোয়া কিছু অ্যাড করতে চাইলে? আমি এই ব্যাপারে আপনার সাথে একমত। আমার ছোট মামার বাসা আমাদের একেবারে পাশে। হ্যাঁ, তো ছোট মামার দুটো ছোট ছোট বাচ্চা আছে। একটা বয়স সম্ভবত 6-7, আরেকটার বয়স 1.5 বছর। তো 1.5 বছর বয়স যেটার, তো আমরা মানে যেহেতু ওরা রিসেন্টলি এই এলাকায় এসছে, আমার মানে অনেক সময় আমার বেবিসিট করতে হয়। তো আমি দেখলাম যে ওরা কি বলে টিভি দেখা ছেড়ে দিলে খায়, মোবাইল ফোন দেখে দেখে খায়। হ্যাঁ, এরপর আমি লক্ষ্য করলাম যে আমিও কিন্তু ওদের সামনে এই কাজটাই করছি, যে ওরা যখন আছে আমি আমার ফোনে কিছু চেক করছি বা কিছু। তো এরপর থেকে আমি যেটা শুরু করেছি, ওরা যখন আসে আমি একেবারে আমার ফোনটা দূরে সরিয়ে রাখি, আমার ল্যাপটপটা দূরে সরিয়ে রাখি, এবং আমি চেষ্টা করি ওদের সামনে বই পড়ার। এবং আমি এটা আসলেও আমি লক্ষ্য করেছি যে মানে গত কয়েকদিন ধরে ওরা আসলে কিন্তু ওরা ফোন ধরতে চাইছে না বা ল্যাপটপ ধরতে চাইছে না। ওরা আমাকে দেখে দেখে, ওদের জন্য আমি কিছু বই এনে রেখেছি, ওরা ওই বই পড়তে তো পারে না ছোটটা, উল্টে পাল্টে দেখছে, ছবি দেখার চেষ্টা করছে, হাতে নিয়ে দৌড়াচ্ছে। তো এইটা আমার কাছে আসলেও মনে হয় খুব এফেক্টিভ একটা জিনিস। আর ওই যে কি পড়ছে ওই প্রসঙ্গে আমি আমার বইটাও দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গ্যাদারিং অফ শ্যাডোজ, দ্বিতীয় বইটা। আরেকটা বই আমি পড়ছি, সেটা নাম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি এই যে অক্ষয় মালবেরি। এই বইটা আমি বেশি সময় ধরে বইগুলো দেখাও। আগের বইটা ক্যাচ করতে পারিনি। না না না, ইটস কমপ্লিটলি ফাইন। ওয়াও, খুব চমৎকার একটা ছবি। এবং এই ছবিটা নিয়ে আরেকটু মজার একটা কথা বলি, জোয়া হচ্ছে এখন ব্যাগে করে এই বইটা নিয়ে ঘোরে, এবং যে কোনো ঐতিহাসিক জায়গায় গেলে ওই বইটাকে রেখে একটা ছবি তোলে। এবং এটার পেছনে চিন্তাটা কি ছিল জোয়া? এটার পিছনে চিন্তাটা কি, ওই যে বুকস্টাগ্রাম কমিউনিটিতে একজন আছেন, বুকস্টাগ্রাম কমিউনিটিতে না, ইনস্টাগ্রাম কমিউনিটিতে একজন আছেন, ওনার নাম তাবাসসুম। তো উনি ইউকে তে থাকেন। তো উনি কিছুদিন আগে বাংলাদেশে ছুটিতে এসেছিলেন। তো তখন উনি একটা শুরু করেন যে ঢাকা ইন রেড। উনি যেটা করতেন, উনি লাল রঙের একটা জামা পরে বা লাল যে কোনো লাল রঙের কোনো কিছু উনার পোশাকের সঙ্গে আছে, হয়তো একটা মাথায় ক্লিপ কিংবা উনার ওড়নাটা, এরকম কোনো কিছু সাথে নিয়ে উনি এই যে ঢাকাতে ধরেন ঐতিহাসিক বা নন ঐতিহাসিক যত জায়গা আছে, হ্যাঁ, ধরেন শহীদ মিনার বলেন কিংবা কি বলে পুরান ঢাকার যে জায়গাগুলো আছে সেগুলো বলেন, লালবাগ কেল্লা কিংবা হচ্ছে গিয়ে আমাদের এই যে সংসদ ভবন, উনি এই সমস্ত জায়গায় মানে উনি আর কি যেটা চেষ্টা করেছেন, ঢাকাতে ঘুরতে যাওয়ার মতো কি কি জায়গা আছে সেগুলো উনি ঢাকার যে ঐতিহ্যগুলোকে সেগুলোকে ফুটিয়ে তুলতে চেয়েছেন, এবং সেইটার উনি একটা হ্যাশট্যাগ তৈরি করেছেন, ঢাকা ইন রেড। তো আমি দেখলাম উনার পরে অনেকেই হচ্ছে গিয়ে এরকম যেখানেই যাচ্ছেন লাল রঙের কোনো কিছু, মানে উনাদের পরিহিত অনুষঙ্গের মধ্যে যদি কিছু থাকে উনারা ওইটার সাথে ছবি তুলে উনারা এরকম হ্যাশট্যাগ দিচ্ছেন। তো তখন আমার মনে হলো যে আমি সবসময় আমি এরকম মানে খুব একটা ওয়েল ড্রেস থাকি না, কিন্তু আমার ব্যাগে সবসময় একটা বই থাকে। তো তখন আমার মনে হলো কেন না আমি বইটা নিয়ে ঢাকা ইন রেড করি। তো ওই চিন্তা থেকে আমি আসলে 3টা ফটো সিরিজের মতো করেছি। প্রথমটা ছিল হচ্ছে গিয়ে আচ্ছা, এই ব্যাপারটা একটু মজা, আমি আমার বইগুলো দেখাই তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এই বইটা হচ্ছে প্রথমটা ট্রিলজি। এই বইগুলো কি লাল হতে হবে? মানে ঢাকা ইন রেড যেহেতু, সো বইয়ের কভারে লাল কিছু। ওকে, গুড। মানে এই বইটা তাহলে মানে হবে অবশ্যই। আমি কিন্তু এই বইটা মানে আমার সঙ্গে ট্যুরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো এই বইটা আমি নিয়ে গিয়েছিলাম লালবাগে। আরো মজা হবে যদি তুমি এই 7টা জায়গায় কখনো যাও এবং 7টা জায়গায় এই বইটা নিয়ে ছবিটা তোলো।
খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন। অনেক টাকা পয়সা লাগবে জীবনে, কিন্তু ইনশাল্লাহ। তো এই যে এইটা প্রথম বইটা, এটা নিয়ে আমি লালবাগ গেছিলাম। এইটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে কি বলে ভাস্কর্য এবং মিউরালস যেগুলো বলে সেগুলোর সামনে ছবি তুলেছি। আর এইটা নিয়ে আমি গিয়েছিলাম পুরান ঢাকার যে আমাদের কি বলে আর্মেনিয়ান প্রার্থনার যে আর্মান জায়গাগুলো আছে, ও, আচ্ছা, আচ্ছা। তারা ওকে। মসজিদ, মুসলমানদের প্রার্থনার স্থান মসজিদ, তারা মসজিদ, হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান ঢাকেশ্বরী মন্দির, আর খ্রিস্টান যারা আছেন তাদের প্রার্থনার স্থান আর্মেনিয়ান চার্চ। এই তিনটে জায়গাতে গিয়ে আমি এই বইটা নিয়ে ছবি তুলেছি। চমৎকার একটা চিন্তা। বইটার সাথেও কি রিলিজিয়নের কোনো না, বইটার সম্পর্ক সাথে আছে? কোনো সম্পর্ক নেই। নাইস। ঠিক আছে, আমরা আরেকটা আনবক্সিং করি। এটা হচ্ছে হ্যাঁ, অন্তিক মাহমুদের অন্তিক অ্যানিমেটেড স্টুডিও থেকে প্রকাশিত একটি বই। এবং মানে বইয়ের যে ধরনের প্যাকেজিং বা মার্কেটিং আমি যদি বলি, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে এই ধরনের মানে মোড়কে করে একটা কমিক্স আসলে আসবে, এটা কয়েক বছর আগে হলেও হয়তো আমরা ভাবতে পারতাম না। তো এই বইটা যদি আমি আনবক্স করি, তাহলে প্রথমেই যেটা দেখা যাচ্ছে, মানে এটা শুধু বই না, আপনাকে একটা পুরো এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো প্রথমে একটা কি আছে, একটা পোস্টার আছে। বইটার নাম হচ্ছে প্যারাহীন। তো আপনারাও, আমরাও চাই যে আপনারা জীবনে যাই হোক বইটই পড়বেন, এরপর হচ্ছে আর কোনো চিন্তা ভাবনা এগুলো দূর করে প্যারাহীন হয়ে থাকবেন। তো সেই আশা থেকে আমি এই বইটাও দেখতে যাচ্ছিলাম যে ওর ভিশনটা কি। সো অন্তিক মাহমুদের এরকম একটা পোস্টার এখানে রয়েছে। ওকে, পাশাপাশি এই প্যাকেটেই আপনারা পাবেন একটা কার্ড, যেখানে উনি থ্যাংক ইউ লিখেছে। ওকে, thank you for purchasing these comics. You have no idea how much this means to me. Your support is very appreciated. Keep this card to yourself. This card represents how special you are to me. So খুবই চমৎকার একটা জেস্টার। জোয়া, সরি আমি দেখিয়ে দিচ্ছি, তুমি না হচ্ছে না না এই না। আনন্দটা পরবর্তীতে হয়তো উপভোগ করবে। ওকে, পাশাপাশি একটা স্টিকার পেয়েছি। আমি জানি না যে সবাইকে একই স্টিকার পাবে নাকি স্টিকারের ভ্যারিয়েশন আছে, বাট আমি এই স্টিকারটা পেয়েছি। জোয়া, তুমি যদি কেনো তাহলে জানিও তুমি কি স্টিকার পেয়েছো। এবং ফাইনালি দ্য বুক। সো বইটাও খুবই সুন্দর, একটা কমিক্স, অন্তিক মাহমুদের প্যারাহীন, এবং ভেতরে এরকম। তো পড়লে এরপর আসলে বলতে পারবো যে বইটা আসলে কেমন। বাট অন্তিক মাহমুদের অ্যানিমেশন গুলো যারা দেখেছেন, আমার মনে হয় যে তারা আসলে ইন্টারেস্টেড হবেন। ইয়া, সো ছোটরা আসলেই ফলোয়ার লিখেছেন আমাদের একজন ভাইয়া। ওকে, ইয়া জোয়া, নেক্সট আমাদের কি হ্যাঁ, বই আছে অন দ্য লাইন? আচ্ছা, তার আগে আমি বলি আমি অক্ষয় মালবেরি নামের এই বইটাও পড়ছি, মনীন্দ্র গুপ্তের। এটা একটা স্মৃতিকথা। আমি একটু একটু করে পড়ছি, কারণ যে কিছু বই থাকে অল্প অল্প করে পড়তে হয়, না হলে আর কি ওই আনন্দটা পাওয়া যায় না। আর নতুন বইয়ের কথা হচ্ছে কি, এই যে অন্তশূন্যে অন্ধহীন, এইটা একজন নবীন লেখকের বই, বুক স্ট্রিট থেকে নিয়েছি। এই 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 দাঁড়াও, এটা মনে হয় আমিও, আমারটাও আছে, আমি খুঁজে দেখি, হ্যাঁ, তুমি বলতে আপনারটা থাকো। আছে সম্ভবত। হ্যাঁ, তুমি বলতে থাকো, আমি খুঁজছি। আচ্ছা, এরপর আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এটা জুবায়ের আলমের। এবং জুবায়ের আলমের আরো দুটো বই আছে, শব্দযাত্রা লেখক সংঘ এবং প্রায়শ্চিত্ত প্রকল্প। এই যে আমি একসাথে দেখিয়ে দিই, এই বই দুটোর নতুন প্রচ্ছদ করেছে ওরা। আচ্ছা, এরপরে আছে নসিব পঞ্চম জিহাদির অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি, এই বইটা, এটাও সম্ভবত আপনার এগুলো আছে আমারও নাকি? আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর আছে আবারও নসিব পঞ্চম জিহাদির দুটো বই, একটা হচ্ছে মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন, এই যে। আমি 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 শুরু করি জোয়া, তুমি যেগুলো হ্যাঁ, কমন ওগুলো আবার বলো, এগুলো নিয়ে আমার আমার শেষ হচ্ছে কিন্তু, এই ও এটাই ওকে। শেষ, ফুল লাগলে চেয়ে নেবেন, এটা শেষ। আমি এই বইটার কভার দেখে আমি একদম পুরো প্রেমে পড়ে গেছি, তখন আমি সাথে সাথে এটা অর্ডার দিয়েছি, কভার বাই। নাইস। কিন্তু আমি আশা করছি যে খুব ভালো লাগবে পড়ে। এখন আপনি বলেন। তুমি বেশ লাকি একটা কারণে, সেটা আমি পরে বলছি, বাট আগে আমি সিরিয়ালি আসি। তুমি যেগুলো কমন পড়ে বলো। এটা একজন লেখিকার নতুন বই, অন্তশূন্যে অন্ধহীন, এবং এটি এটি কিন্তু একজন লেখিকার লেখা। তুমি কি জানতে জোয়া? হ্যাঁ, আমি জানতাম ও এটা। আচ্ছা। সো এই বইটি নিয়ে ওয়াসি ভাইয়াকে বলতে শুনছিলাম যে উনি খুবই উচ্ছ্বসিত, এবং উনি সম্ভবত বইটি আসলে প্রকাশিত হওয়ার আগে পড়ার সুযোগ পেয়েছিলেন এবং ওনার খুবই ভালো লেগেছে। এবং একজন নতুন রাইটার কিভাবে আসলে প্রথম একটা বই লিখলেন, ওই জিনিসটা থেকে উনিও খুব এক্সাইটেড ছিল বলার সময়। সো আমারও মনে হয় যে আমিও আগ্রহী এই নতুন রাইটার সম্পর্কে জানতে এবং ওনার বইটা পড়তে। পরবর্তীতে আছে অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি। সো অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি খুবই মানে চমৎকার একটা বই। এটা এই রাইটারের প্রথম দিককার বইগুলোর মাঝে একটি, এবং এই বইটিতে যেটা হয়েছে যে অনেকগুলো কবিতা রয়েছে।
তো এই কবিতার কারণে আমার কাছে বইটা আরো ভালো লেগেছে। এবং এই নতুন প্রিন্টটায় ফন্ট গুলো অনেক বড় বড়, তুমি দেখেছো কিনা জোয়া, এবং অনেকগুলো কবিতা রয়েছে এবং কবিতাগুলো এত সুন্দর। একটা কবিতা যেরকম আমার আচ্ছা কবিতা এখন খুঁজে পাচ্ছি না, বাট কবিতাগুলো খুবই সুন্দর এবং কবিতাগুলোর সাথে লেখার একটা সংস্পর্শ রয়েছে, মানে কবিতাগুলো আপনার পড়তে হবে এবং হিব্রু ভাষায় কিছু জিনিস লেখা রয়েছে এবং খুবই মিক্সড জনরার একটা বই। মানে কিছু ভৌতিক ভাইবও আপনি পাবেন, কিছু সাইফাইয়ের ভাইব পাবেন এবং মানে লাভক্রাফটের কোনো একটা ভাইবও আপনি পাবেন। সো খুবই মানে মিশ্র একটা জনরার বই, ঠিক মিশ্র না, বাট আমার মনে হয় পড়লে আপনি বুঝতে পারবেন যে কোন জনরা। একটু কনফিউজড অনেকে থাকে। মাঝরাতের বইটা দেখাচ্ছিল জোয়া। আচ্ছা, মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন। এই বইটা আমার আগের সংগ্রহ করা, আর আমি নতুন সংগ্রহ করেছি হচ্ছে ফুল লাগলে চেয়ে নেবেন। জোয়াকে লাকি বলছিলাম এই কারণে যে এই বইটা কিন্তু ওই বইটার সেকেন্ড পার্ট, সো সিকুয়াল। তুমি লাকি যে দুইটা একসাথে কিনেছো, কারণ শুধু কভার দেখে এটা কিনলে আমার মনে হয় কাহিনী ফ্লো বুঝতে একটু অসুবিধা হতে পারতো। এই দুইটাই খুব সম্ভবত থ্রিলার, কিন্তু একটু মিক্সড একটা ভাইব রয়েছে এবং আসলেই খুবই চমৎকার কভার গুলো। তো এই এই লেখকের বৈশিষ্ট্য হচ্ছে উনি খুবই অদ্ভুত কিছু বিষয় খুবই চমৎকার করে লিখেন এবং নর্মাল যে জীবনযাত্রা রয়েছে এই জিনিসগুলো খুবই সহজ ভঙ্গিতে উনি ফুটিয়ে তোলেন এবং উনি নিজেও খুবই মজার মানুষ। নসিব পঞ্চম জিহাদি উনি খুব চমৎকার করে এই বইগুলো লিখেছেন। আমি ব্যক্তিগতভাবে অরিত্রিকার বইটি পড়ে ফেলেছি, এটা নতুন ভার্সন, আর ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ওইটা নিয়ে একটা রিভিউ আছে, আর এই দুইটা তো পড়বো, পড়ার পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। জোয়া, তুমি কি সিজে টিউডর কোনো বই পড়েছো? না। ওকে, সো এটা সিজে টিউডর একটা বই, বইয়ের অনুবাদ দ্য চকম্যান। এটা হচ্ছে গথিক ফিকশন। জোয়া একটু আগে গথিক ভাইব পেয়েছো, কোন বইটার কথা যেন বলছিলে? সূর্য তামসী। সূর্য তামসীতে, রাইট। সো এটা হচ্ছে একটা গথিক ফিকশন, মানে গথিক একটা ফিকশন, এবং এটাতেও একটা মার্ডার মিস্ট্রি আছে এবং মিস্ট্রিটা দুইটা টাইম লাইনে মানে অনুষ্ঠিত। একটা হচ্ছে 19 সামথিং এ আর একটা হচ্ছে 2006 সালে। সো দুইটা টাইম লাইন একই সাথে প্যারালালি গিয়েছে এবং কয়েকটা বাচ্চা থাকে, ওদের একটা মানে মার্ডার মিস্ট্রি নিয়ে মানে অভিযান। যারা হচ্ছে তিন গোয়েন্দা পড়ে অভ্যস্ত তাদের মনে হয় আরো বেশি টানবে, কারণ এরকমই আছে যে ছোট কিছু বাচ্চা এবং পরবর্তীতে এত বছর পর তারা বড় হয়ে যায়, এরপর ঘটনাটা কন্টিনিউ করে। এটা লিখে অনুবাদ করেছেন রাফসান রেজা রিয়াদ ভাইয়া, আর সিজে টিউডর বই। ওকে, এটা এটা পড়েছো শার্লি জ্যাকসনের ইউ হ্যাভ অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসল? না, উই হ্যাভ অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসল। এটা ভৌতিক হতে পারে, আমি শিওর না, এটাও একটা অনুবাদ। তো শার্লি জ্যাকসনের কোনো বই আমি পড়িনি। শার্লি জ্যাকসনের কোনো বই কি আগে পড়েছো জোয়া? না, শার্লি জ্যাকসনের দ্য হান্টিং অফ দ্য হিল হাউস পড়া শুরু করেছিলাম, কিন্তু আমার আসলে ওই যে আমি হরর জনের বই পড়তে খুব ভয় পাই। তো ওটা শুরু করার পর একটু পুরোনো ধাঁচের লাগছিল কেন জানো, আমি জানি না। তো ওটা পড়ে খুব একটা সুবিধা করতে পারছিলাম না। তো তখন নেটফ্লিক্সে এই একই নামে একটা সিরিজ এসেছিল দ্য হন্টিং অফ দ্য হিল হাউস, তো পরে ওটা দেখেছি। যদিও সিরিজটার সাথে বইটার খুব একটা মিল নেই, কিন্তু পরে আর বইটা আর পড়া হয়নি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য। আমিও হচ্ছে এই লেখকের আগে কোনো বই পড়িনি, তো আশা করি পড়ে ভালো লাগবে। সানিয়াত রাইমা আপু লিখেছেন যে ফুল লাগলের আগের বইটার নাম কি? জো আরেকবার একটু দেখাবে? সেটার নাম হচ্ছে এই যে মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন। হ্যাঁ, আমাদের আরেকটা কমন ফ্রেন্ড আছে সারা হক, ওনার এই বইটা খুব ভালো লেগেছিল এবং এরপর আমি এই বইটা সংগ্রহ করি এবং উনি বিশেষ করে স্টোরি টেলিংটার খুব প্রশংসা করেছিলেন আর কি। হাফেজ আরফানুল্লাহ কমেন্ট করেছে নাইস, ও হচ্ছে আরেকজন স্টুডেন্ট, তো থ্যাংক ইউ দেখার জন্য। আর অমিত সরকার লিখেছেন এই পছন্দের জন্য খুব প্যারা খেয়েছি। আচ্ছা, এটা সম্ভবত ও আচ্ছা অরিত্রিকার কভার, না না অরিত্রিকার কভার, অরিত্রিকার এর আগের যে ভার্সনটা আমার কাছে আছে, আচ্ছা হাতের কাছে দেখছি না, বাট অরিত্রিকার আগের যে কভারটা সেটা ছিল কালো একটা কভার আর কি। তো এখন নতুন কভারটা অনেক বেশি আকর্ষণীয় করে ফেলেছে। তো অমিত সরকার হচ্ছে এই বইটা 3 দিন মনে হয় যে খুঁজে এসেছে, ওই সবসময় যে দেখে দোকানে আগের কভারটাই রয়েছে। তো এরপর ফাইনালি নতুন কভারটা আসে এবং যেদিন আসে ওই দিনই সে সংগ্রহ করে। ফুল লাগলে চেয়ে নেবেন বইটা একসাথে শো করেন। আচ্ছা আচ্ছা, একসাথে আমরা দুইজন দেখিয়েছি। আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে মাঝরাতে বইটা নেই, তাই হচ্ছে আর কি একসাথে আমি করতে পারিনি। এটার কথা কি অলরেডি বলে ফেলেছো যা? শব্দযাত্রা লেখক সংঘ আর নতুন প্রায়শ্চিত্ত প্রকল্প, ওনার লেখা কি আগে পড়েছো? না, ওনার লেখা আগে পড়া হয়নি। আচ্ছা, আমিও পড়িনি, বাট আমি যতদূর শুনেছি বিশেষ করে শব্দযাত্রা লেখক সংঘের অনেক প্রশংসা শুনেছি
জোবায়ের আলমের লেখার। সো ডেফিনেটলি আমার মনে হয় যে ভালো লাগবে। যদিও ব্যক্তিগতভাবে আমি থ্রিলার ইদানিং খুবই কম পড়তে পারছি। জোয়া, তোমার থ্রিলার কেমন পড়া হচ্ছে বা আমার থ্রিলার ইদানিং? পড়া না না, আমার থ্রিলার পড়া হচ্ছে, থ্রিলার আমার পড়তে ভালো লাগে। কিন্তু ওই যে আপনি অন্য ওই যে দ্য চকম্যান আর আরেকটা বই যে দেখালেন শার্লি জ্যাকসনের, ওই হ্যাঁ, দুটোর ব্যাপারে আমি যদি বলি, আমার আসলে অনুবাদ খুব কম পড়া হয়। অনুবাদ মানে ওই যে খুব ছোটবেলায়, আমি জানি না এভাবে বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু খুব ছোটবেলায় হ্যারি পটারের বাংলা অনুবাদ পড়েছিলাম। তো পড়ার পর একদম মানে এরপর যখন আসলে ইংরেজিটা পড়েছি তখন আমার মনে হচ্ছে আচ্ছা না, বাংলা অনুবাদ আর পড়া যাবে না। তো ওই ছোটবেলায় মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল। তো এই কারণে আমি অনুবাদ আসলে খুব কম পড়ি। আমি চেষ্টা করি যে যদি বইটা ইংরেজিতে থাকে তাহলে ইংরেজিটা পড়বার জন্য, কারণ আমার কাছে মনে হয় যে ভাষার বই সেই ভাষায় পড়তে বেশি ভালো লাগে। এই জন্য আমি অনুবাদটা একটু কম পড়ার চেষ্টা, মানে কম পড়া হয় আমার। আবার অনেক ক্ষেত্রে মনে হয় তুমি দুইটাই পড়ো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দুটোই পড়ি। যেরকম কিছু কিছু বই আছে যেগুলোর ইংরেজি অনুবাদও আছে, বাংলা অনুবাদও আছে। যেরকম দ্য লিটল প্রিন্স, এটা ফ্রেঞ্চ ভাষার একটা বই, হ্যাঁ, কিন্তু এইটার কিন্তু সারা বিশ্ব জুড়ে এটার মানে প্রায় সবগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে এই বইটার। তো লিটল প্রিন্স আমার খুব পছন্দের একটা গল্প। তো এইটার আমি কি বলে ইংরেজিটাও পড়েছি, বাংলাটাও পড়েছি। আমার ইংরেজিটার দুটো আলাদা আলাদা ভার্সন আছে, মানে কি বলবো, আলাদা আলাদা এডিশন আছে আর কি। একটা আমি নেপালের একটা বইয়ের দোকান থেকে কিনেছিলাম, আর একটা হচ্ছে কিছুদিন আগে কাছে থাকলে দেখাতে পারো। এই বইটা আমার মনে হয় যে খুবই মানে আমি আমার পড়িনি হাতের এখন। কাছে আসলে বই দুটো নেই, আচ্ছা, এই কোনো জন্য। সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। অনুবাদের ক্ষেত্রে আমরা কিভাবে বিচার করি জিজ্ঞেস করেছে, ভালো হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে যেরকমটা অনুবাদ আসলে একেবারেই পড়ি না। তো কেউ যদি রেকমেন্ড করে যে এই অনুবাদটা পড়তে পারেন তখন হচ্ছে পড়ি, কিংবা কেউ উপহার দিলে তখনও পড়ি। আবার অনেক সময় হয় যে হয়তো পরিচিত কেউ অনুবাদ করেছে খুব আগ্রহ নিয়ে, তখন আমি হচ্ছে ওই জিনিসটাকে একটু এনকারেজ করার জন্য কিংবা নিজেও আর একটু দেখার জন্য যে উনি অনুবাদটা আসলে কেমন করলেন, তো ওইটার জন্য অনেক সময় পড়ি। তো এটা আমি বলবো না যে সবাই এরকমটা করবেন, কিন্তু ডেফিনেটলি আরেকটা বড় অংশ কিন্তু এরকম আছে আমাদের পাঠকদের মাঝে যারা ইংরেজিটা পড়তে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো তাদেরকেও আমি বলবো যে আপনারা পড়েন। যে ইংরেজি সাহিত্যের এত বড় একটা জগৎ রয়েছে, যেই জগৎটায় হয়তো আমরা অনেক ক্ষেত্রেই পড়া হয় না। সো রেদার আমরা যদি অনুবাদও পড়ি, স্টিল আমরা কিন্তু একটা অন্য পার্সপেক্টিভ পাবো। ফর এক্সাম্পল যদি আমি বলি যে হারুকি মুরাকামির লেখা আমি ইদানিং পড়ার চেষ্টা করছি। সো জাপানিজ যে সাহিত্য সেটা কিন্তু অন্যরকম একটা মানে ভাইব আছে। ইংরেজি বইগুলোর কথা বলি, বাংলা বইগুলোর কথা বলি, ওগুলো থেকে একেবারে আলাদা। সো বিশ্ব সাহিত্যের এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এগুলো আমরা পড়বো না এটা তো হতে পারে না। আবার অনেক ক্ষেত্রে অনুবাদও খুব চমৎকার হয়। যেমন আহ সুফিয়া কামালের না না জাহানার ইমাম। তো জাহানার ইমামের করা বেশ কিছু অনুবাদ রয়েছে, লরা ইংলিশের বই। তো ওই অনুবাদগুলো ভীষণ চমৎকার। এবং সত্যজিৎ রায় পর্যন্ত কিন্তু অনুবাদ লিখেছেন, ব্রাজিলের কালো বাঘ, তারপরে মঙ্গলি স্বর্গ। এগুলোর অনুবাদ যদি আপনি পড়েন, আমি জানি না, মূলটা পড়িনি, বাট মানে কোনো অংশেই মূলের চেয়ে কম মনে হবে না। তো অনুবাদ সাহিত্যটাকেও আমি হচ্ছে আসলে অ্যাপ্রিসিয়েট করি যে বিশ্ব সাহিত্যের এত সুন্দর সুন্দর বই এখন বাংলায় অনুবাদ হচ্ছে, এবং আস্তে আস্তে অনুবাদের কোয়ালিটি আরো বেটার হবে, এটা হচ্ছে আমি আহ আশা করি। বাট আমি ব্যক্তিগতভাবে অনুবাদ খুব বেশি পড়িনি, এ কারণে হয়তো ওইভাবে সাজেস্ট করতে পারছি না, বাট আমি নিজে হচ্ছে রেকমেন্ডেশন পেলে পড়ি। জোয়া কি অনুবাদের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু ফলো করো? হ্যাঁ, আমি ওই যে যেটা বললেন রেকমেন্ডেশন পেলে যদি আমি রেকমেন্ডেশন পাই তাহলে করি। যেরকম ওই যে লিটল প্রিন্সের কথাটা যদি বলি, বাংলাদেশে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে ওটার একটা বাংলা অনুবাদ বের হয়েছে। তো তখন আমি ওই অনুবাদটা পড়েছি, হ্যাঁ, ইউপিএল এর। এরপর হচ্ছে গিয়ে আমি ওই যে ট্রাভেলিং ক্যাট ক্রনিকলস এর কিন্তু একটা বাংলা অনুবাদ রিসেন্টলি বের হয়েছে। এটা অবসর প্রকাশনী থেকে বের হয়েছে, আমার হাতের কাছে বইটা এখন নেই। আর বইটা অনুবাদ করেছেন সালমান হক। তো ওই আমি মানে আমি আসলে এই বইটার ইংরেজি বইটা খুঁজছিলাম। এটা যেহেতু একটা জাপানি ভাষা থেকে অনুবাদ করা হয়েছে, তো প্রথমে ইংরেজিটা খুঁজছিলাম। তো যখন ওটা পাইনি, বাতিঘরে শেষ হয়ে গেছিল, তো তখন বাতিঘরে ওই যে রেজিস্টারে যে বসেন, এই বইটাই, হ্যাঁ, সুখাপু তখন আমাকে বললেন যে এই সালমান হকের অনুবাদ করে এই বইটা আমি নিয়ে পড়তে পারি। তো তখন আমি এই বইটা কবে, গতকালকে না গত পরশু পড়ে শেষ করলাম। গত পরশু পড়ে শেষ করেছি। এটাও আমি 1 বছর পড়ে শেষ করেছি। এবং আমার কাছে মনে হয়েছে কি নাহিয়ান, আপনি ছোটবেলায় তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই যে রাশিয়ান দেশ, কি বলে, রাশিয়া দেশের রূপকথা, রাশিয়ার রূপকথা অনেকগুলো, এগুলো এখনো পাওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো পড়েছে না। তো ওই বইগুলার অনুবাদে যেরকম যে ভাইবটা পাওয়া যেত, আমি এই বইটা পড়ার সময় ওই রকম একটা ভাইব পেয়েছি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এইটার আমি অনুবাদটা পড়েছি। এখন আমি অনেকদিন কান্নাকাটি করেছো বললাম। কারণ বইটার
মানে ধরনের কারণে বইটা যেই পড়বে সে কান্নাকাটি করতে বাধ্য। আমি 2 দিন পর্যন্ত এই বইটা পড়া শেষ করার পর কেঁদেছি। তো এই বইটার এখন আমি ইংরেজিটাও পড়ার ধান্দায় আছি, পেলে আর কি পড়ে ফেলবো। চমৎকার। ওকে, সো আমি আরো কিছু অনুবাদের কথাই যেহেতু আসলো, সালমান হকের আরেকটা অনুবাদ ব্রিজ টু টেরাবিথিয়া, ক্যাথরিন প্যাটারসনের লেখা একটা বই। পড়েছো জোয়া? না, এটা বইটা পড়িনি, কিন্তু সিনেমাটা দেখেছি। ও আচ্ছা, একটু শেয়ার করবে? আমার হচ্ছে এটা সম্পর্কে আইডিয়াটা কম। সো এই বইগুলো আমি উপহার পেয়েছি। সো আমার হচ্ছে এমনিতেও আরেকটু মানে ইউজুয়ালি যেটা হয় যে খুব দেখে শুনে কিনি, এটা হচ্ছে আমি দেখাশোনা করা এখনো বাকি, আজকেই মাত্র আনবক্স করছি। আচ্ছা, না এইটা হচ্ছে কি আমি খুব ছোটবেলায় দেখেছিলাম, অত ভালো মতো মনে নেই, কিন্তু এটার কাহিনীটা হচ্ছে কি একটা ছেলে থাকে এবং ওর পরিবারটা অনেক বড় আর কি, ওর পরিবারের অনেক, ওর ছোট বড় অনেকগুলো বোন রয়েছে এবং ও সম্ভবত একটাই ভাই। তো কিছুদিন মানে ওরা একটা কি বলে গ্রাম্যত একটা জায়গায় থাকে এবং হঠাৎ একদিন ওদের একজন ইয়ে আসে, কি বলে প্রতিবেশী আসে এবং ওই প্রতিবেশীর বাড়িতে ওর বয়সী একটা মেয়ে থাকে। তো এই যে ওই মেয়ের সাথে ওর বন্ধুত্বটা হয়, ওইটা নিয়ে কাহিনী। এবং ওরা হচ্ছে গিয়ে জঙ্গলে ঘুরতে যায় এবং জঙ্গলে তখন ওরা হচ্ছে একটা জায়গা ক্রিয়েট করে না? হ্যাঁ, ওরা নিজেরা একটা ম্যাজিক্যাল জগৎ ক্রিয়েট করে, সেইটার নাম দেয় টেরাবিথিয়া। তো ওইটা নিয়ে আসলে কাহিনীটা। ওকে, আশা করি এটাও ইন্টারেস্টিং হবে এবং সালমান হকের অনুবাদ আশা করি ভালো হবে, যেটা তুমি অলরেডি বললে যে ওনার আরেকটা অনুবাদ যেহেতু ভালো লেগেছে। নীল গাইম্যানের দ্য ওশান এট দ্য এন্ড অফ দ্য লেন, এটাও সালমান হকের অনুবাদ করা, বুক স্ট্রিট প্রকাশিত বই এগুলো সব। এটা তো পড়েছো? নীল গাইম্যান আমার খুবই প্রিয় একজন লেখক, কিন্তু এই বইটা পড়িনি, আমিও পড়িনি। তো এটাও আশা করি ভালো হবে। জি, লিস্টে আছে, এখনো পড়া হয়নি। ওকে, সো নীল গাইম্যানের বই যেহেতু চোখ বন্ধ করে আমার মনে হয় যে পাঠকেরা পড়তে পারেন, ইংরেজিটা তো অবশ্যই পড়তে পারেন। ওকে, কিছু হয় নাই, নো হার্ম ডান। আচ্ছা, এই আনবক্সিং এর একটা সমস্যা। ওকে, লাস্ট হচ্ছে ইওর নেম, এটার অ্যানিমেটা অনেক পপুলার হয়েছিল, আমি দেখিনি কখনো। জোয়া কি দেখেছো? না না, আমার দেখা হয়নি। ওকে, সো ইওর নেমও জাপানিজ সম্ভবত মাকোতো শিনকাই এর লেখা, অনুবাদ করেছেন নজরুল ইসলাম। তো পড়ার পর বুঝবো যে বইটা আসলে কেমন হয়েছে, অনুবাদটাই বা কেমন হয়েছে। বাট অ্যানিমেটা আমি যতদূর জানি যে খুবই বিখ্যাত এবং সবাই অনেক পছন্দ করে থাকে। ওকে জোয়া, তোমার কাছে কি আর কোনো বই আছে বা অন্য কোনো বই নিয়ে তুমি কিছু বলতে চাও? না, আমার কাছে আসলে ওইরকম আর বই নেই। একটা বই আছে শুধু, পাকদণ্ডী, লীলা মজুমদারের। তো ওই যে রায় পরিবারের মানুষজনদের লেখা আমার খুব ভালো লাগে, মানে আমি খুব ভক্ত রায় পরিবারের মানুষজনদের। তো লীলা মজুমদারের পাকদণ্ডী বইটার কথা আমি শুনেছিলাম হচ্ছে ডায়নাপুর কাছ থেকে। তো এরপর এই দুটো বইয়ের নাম শুনেছিলাম আসলে, এটা আর পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি। তো ওই বইটা এখনো এসে পৌঁছয়নি, এটা এসে পৌঁছেছে। তো আমাদের হচ্ছে পরশুদিন একটা পারিবারিক ট্যুরে বান্দরবান যাওয়ার কথা। তো এই যে পাকদণ্ডী শব্দটার অর্থ হচ্ছে পাহাড়ের যে সর্পিল রাস্তাটা, এটা আমি কোথায় যেন পড়েছি। তো তারপর আমার ইচ্ছে হয়েছে এই বইটা আমি বান্দরবান নিয়ে যাব এবং বান্দরবানে পাহাড়ি রাস্তায় আমি যখন গাড়ি দিয়ে উঠবো তখন এই বইটা পড়বো অথবা একটা ছবি তুলবো, এইটা। এবং এই যে লাল দেখা যাচ্ছে, লাল এই বইটা দেখিতে গিয়েছি চক্ষু মিলে, এই দুটো বই আমার নিয়ে যাওয়ার খুব শখ আছে, যে দুটো বই আমি ট্যুরে নিয়ে যাব এবং ওখানে বসে পড়বো। বাহ, চমৎকার একটা চিন্তা, আশা করি ভালো লাগবে খুবই। অমিত সরকার লিখেছে যে মুভিটা অনেক জোস, ইওর নেম এই অ্যানিমের। তো মিউজিক গুলো নাকি ভালো। আচ্ছা, ডেফিনেটলি পড়ার পর হয়তো চেষ্টা করবো মুভিটাও দেখার। ওকে, সো আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। সো আমি জানি না আসলে কতজন। জি, আপনার কি আরো বই আছে দেখানোর জন্য? না, আমার যে বইগুলো আনবক্স করার কথা ছিল সেগুলো আসলে শেষ, এবং আরো কিছু বই আছে সেগুলো এখনো 4 দিন হয়নি। সেগুলো খুবই অল্প, মানে পার্সেল এসেছিল এরকম আর কি। সো ওগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আমি দেখিয়ে ফেলতে পারবো, বাট ডেফিনেটলি আজকের পর্বটা আমি যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি এনজয়েবল হয়েছে এবং ওই জোয়ার অনেকগুলো বই সম্পর্কেও জানতে পেরেছি। দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে আমার মনে হয় যে তারা করতে পারে। আর জোয়া কোনো কিছু যদি অ্যাড করতে চাও, এনিথিং বা কোনো প্রশ্ন থাকে তুমিও অ্যাড করতে পারো। সালমান ভাইয়ের অনুবাদ সেরা, খন্দকার ভাইয়া লিখেছেন। আমি এখানে দুটো জিনিস অ্যাড করবো। প্রথমটা হচ্ছে আমার ভ্রমণ কাহিনী পড়তে সবসময় ভালো লাগে, হ্যাঁ, এবং এই যে রিসেন্টলি আমি এরকম অনেকগুলো বই কিনেছি যাদের নাম আমি পড়েছি আসলে ওই যে স্কুল কলেজে থাকতে বাংলা প্রথম পত্র বইয়ে, যেরকম মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা। আমার এখন এক্স্যাক্টলি ওই রচনা দুটো নাম মনে পড়ছে না। বিলেতে 750 দিন।
বিলেতে 750 দিনের অংশ ছিল ওই লেখাগুলো। একটা ছিল হল্যান্ডের টিউলিপ বাগান নিয়ে, আরেকটা ছিল লন্ডনের জীবনযাত্রা নিয়ে, এবং ওখানে আর কি ওই যে ঈদের সময় লন্ডনে কি কি করেন উনারা, ওই ওই বর্ণনাগুলো ছিল। তো ছোটবেলায় ওটা পড়ার পর আমার খুব ইচ্ছে হয়েছিল বিলেতে 750 দিন পড়ার। তারপরে হচ্ছে গিয়ে ওই যে অন্নদা শঙ্কর আর পারি পড়েছিলাম আমরা ক্লাস 8 না 9-এ, ওটা পড়ার পর মানে পথে প্রবাসে। তো এই বই, তারপরে এই যে সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা, তারপর নীলনদ ও পিরামিডের দেশে, এই ছোটবেলায় আর কি আমার কাছে মনে হয় যে আমরা ওই বাংলা প্রথম পত্র বইয়ে যেই লেখাগুলো পড়তাম বা যে রচনাগুলো পড়তাম, ওখান থেকে আমার আসলে এই ভ্রমণ কাহিনীর প্রতি আগ্রহটা হয়, এবং আমি এখনো চেষ্টা করি ওই লেখকদের বই সংগ্রহ করে পড়বার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে ওই আমার এখন একদম এক্স্যাক্টলি মনে পড়ছেন না ভাইয়ার নাম, উনি জিজ্ঞেস করেছিলেন নাহিয়ান যে কি বলে রিডার্স ব্লক কাটাতে বা বুক স্লাম্প কাটাতে আচ্ছা, টিনটিনের ব্যাপারে আমি আসছি, আমি আগে এই বুক স্লাম্পের কথাটা শেষ করে নেই। তো বুক স্ল্যাম্পের আমার কাছে, আমি পার্সোনালি আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আই ট্রাই টু রিড মাই কমফর্ট রিডস। অর্থাৎ দেখা যায় না কিছু কিছু বই আছে যেগুলো কিন্তু সবসময় আমাদের একটা মনে পড়লে মনে হয় যে একটা কমফোর্টেবল একটা ব্যাপার চলে আসে। তো যেরকম আমার ক্ষেত্রে সেই ফেলুদা, আমার ক্ষেত্রে সেটা টিনটিন, আমার ক্ষেত্রে সেটা এই মুহূর্তে আর মনে পড়ছে না, কিন্তু এরকম কিছু বই আছে যে বইগুলো সবসময় পড়লে মনে হয় একদম উষ্ণ একটা চাদর দিয়ে কেউ ঢেকে দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো পড়তে পারেন, আপনার খুঁজে বের করতে হবে যে আপনার কমফর্ট রিড কোনগুলো, এগুলো পড়তে পারেন। আরেকটা যেটা করতে পারেন সেটা শর্ট স্টোরিজ পড়া, কিন্তু ইটস অলওয়েজ আ ভেরি ওয়াইজ অপশন। স্লাম্পে থাকলে শর্ট স্টোরিজ হেল্প সো মাচ, মানে স্লাম্প থেকে বের হয়ে আসার জন্য আমি সবসময় এটা করি। তো এই দুটো জিনিস করে দেখতে পারেন। আর ওই যে নন্দিনী বলছিলেন যে অডিও বুক শোনার কথা, অডিও বুক দেখতে পারেন। অডিও বুক শুনে আমার একটা জিনিস, আমি সবসময় ঘুমিয়ে পড়ি ফর সাম রিজন, আমার খুব আরামদায়ক লাগে। তো চেষ্টা করে দেখতে পারেন আর কি। এটা ভালো একটা আইডিয়া। আমি দেখি ঘুমানোর সময় চেষ্টা করব অডিও বুক দিয়ে ট্রাই করার। আমি কয়েকটা জিনিস একটু অ্যাড করি। একটা হচ্ছে যে রেগুলার পড়াটাকে ধরে রাখার জন্য আপনি একটা রুল বানাতে পারেন, যদিও বইয়ের সাথে রুল জিনিসটা যায় না, বাট যেহেতু আমরা অনেক পড়তে আগ্রহী, সো যেটা করতে পারেন, আমি মাঝে মাঝে এটা করি ওয়ার্স্ট কেস সিনারিওতে, যে প্রত্যেকদিন 2 পৃষ্ঠা বই পড়তে হবে, এরকম একটা রুল যদি সেট করি। কারণ ইউজুয়ালি ব্লকটা কখন হয়, যে অনেকদিন ধরে পড়া হচ্ছে না, তখনই কিন্তু ব্লক হয়, এবং একটা সময় দেখা যায় আল্লাহ 7 দিন চলে গিয়েছে একটা বইও পড়িনি। আপনি যদি ডেইলি 2 পৃষ্ঠা বই পড়েন, সো আমি ধরেন চিন্তা করলাম যে আজকে আমি 2 পৃষ্ঠা বই পড়বো, এখনো কোনো বই পড়িনি, তো কোন বইটা থেকে 2 পৃষ্ঠা পড়বো, এখান থেকে হয়তো আমার পছন্দের কোন একটা বই আমি নিব। তো এই বইটা নিয়ে যখন আমি 2 পৃষ্ঠা পড়তে যাব, 2 পৃষ্ঠা পড়তে যেয়ে যদি আমার ভালো লাগা শুরু হয়ে যায়, তখন কিন্তু দেখা যাবে যে আমি আরো পড়ছি। তো যদি না পড়ি, দ্যাটস অলসো ফাইন, কোনো কোনো দিন আপনি নাই পড়তে পারেন, 2 পৃষ্ঠা পড়ে আপনি রেখে দিলেন। কিন্তু রেগুলার যদি আপনি 2 পৃষ্ঠা পড়েন, তাহলে খুবই ভেরি লাইকলি যে আপনার পছন্দের কিছু একটা খুঁজে পাচ্ছেন, এবং তখন দেখবেন আপনার ব্লকটা একটা বই দিয়ে কেটে গিয়েছে। একটা গুড বুক, একটা গুড রিড দিয়ে অনেক সময় ব্লক কেটে যায়, বা না হলেও আপনি রেগুলার একটা প্রসেসের মাঝে থাকতে পারবেন। এটা একটা সাজেশন। আরেকটা হচ্ছে যে জনরা সুইচ করা। জোয়া তো অলরেডি বললো যে কমফোর্ট বুক গুলোতে আমরা যেতে পারি, বাট অলসো জনরাও আমরা সুইচ করতে পারি। যে আমি হয়তো অনেকদিন ধরে টানা থ্রিলার পড়ছিলাম, এখন আমার হয়তো আর থ্রিলার মজা লাগছে না, বা অনেকগুলো থ্রিলারে মানে ওই ইন্টেন্সিটিটা আমি নিতে পারছি না, সো আমি হয়তো একটা নন ফিকশন পড়লাম যেটা আমার খুব বেশি চিন্তা করা লাগছে না, একটা ছোট আর্টিকেল পড়লাম রেখে দিলাম। তো এইভাবে কিন্তু জনরা চেঞ্জ করে, কিংবা হয়তো কমিক্সে গেলেন, এইভাবেও হয়তো জনরা চেঞ্জ করে আমরা পড়তে পারি। একজন লিখেছেন এপিস্টোলারি নভেল, অর্থাৎ লেটার ফর্মে লেখা কোনো নোভেল নিয়ে আলোচনা করলে খুব ভালো লাগবে, এরকম কোনো বই কি পড়েছো জোয়া? আমি 71-এর চিঠি পড়েছি, আর আরেকটা পড়েছিলাম খুব ছোট থাকতে, পণ্ডিত জওহরলাল নেহরু লেখা ওই যে বাবার চিঠি, লেটার্স ফ্রম মাই ফাদার। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই দুইটা আমিও পড়েছি, কিন্তু ওই দুইটা ঠিক নোভেল না আই গেস। ও আচ্ছা 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 আচ্ছা, না 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 না, হ্যাঁ আমি আমি এরকম একটা নভেলের নাম বলতে পারবো, সেটা হচ্ছে গিয়ে লিটারেরি আরে কি জানি, আরে বইটার নাম খুব বড়, দ্য গার্নসি লিটারেরি অ্যান্ড পটেটো পিল পাই সোসাইটি। বইটা আমার হাতের কাছে এই মুহূর্তে নেই, তবে এই বইটা আর কি খুব ইন্টারেস্টিং একটা বই। এই বইটা একদম লেটারের ফর্মে লেখা, মানে পুরো পুরো বইটা, এই বইটা পড়ে দেখতে পারেন। মানে প্রথমে মনে হবে যেরকম বিশাল একটা নাম, ওয়ার্ল্ড ওয়ারের সময়কার, এটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়টাতে লেখা, মানে ওই ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরবর্তী সময়টাতে। তো ওই সময় লেখা হয়তো ভারী হবে, কিন্তু মানে খুবই চমৎকার একটা বই।
আপনার মানে এই একটা বই আমার মনে হয় সবার পড়া উচিত, দ্য গার্নসি লিটারারি অ্যান্ড পটেটো পিল পাই সোসাইটি। আমিও পড়িনি এবং এই ধরনের কোনো বই আমি আসলে পড়িনি, তো আমারও চিন্তা করে দেখলাম, সো পড়া উচিত। আর চিঠির ক্ষেত্রে যদি বলি, যেরকম দুইটা বইয়ের নাম জোয়া বললো, ওরকম আরো কিছু বই আমি পড়েছি। একটা ওই যে হাতের কাছে খুঁজে পেয়েছি, এটা হচ্ছে লীলা মজুমদারের লেখা পত্রমালা। তো লীলা মজুমদার যে বিভিন্ন জায়গায় চিঠি লিখতেন, ওই চিঠিগুলোর একটা সংকলন। সো চিঠি আমার এমনিতে লিখতে বা পড়তে খুব ভালো লাগে, সো ওইখান থেকে আমার এই বইটা সংগ্রহ করা। এবং এটাতে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল, জোয়ারও খুব মনে হয় ইন্টারেস্টিং লাগবে শুনলে। তো লীলা মজুমদার তো একটা সময় সন্দেশের সম্পাদনাও করেছেন, রাইট? এবং উনি তো লেখক ছিলেন, এবং উনি ওনাদের ফ্যামিলিতে অনেকে ছিল যারা মানে ছোট মানুষ, হয়তো লেখক হচ্ছে। সো ওনাদেরকে উনি অনেক চিঠি লিখেছেন। সো ওই জায়গায় এক একটা লেখক কিভাবে বেড়ে উঠেছেন, হয়তো ভুল করছেন, উনি হয়তো লিখে দিচ্ছেন যে গল্পের ওই জায়গাগুলো ঠিক ছিল না, বা এটা এইভাবে লিখলে আরো ভালো হয়, কিংবা সত্যজিৎ রায় লিখা চাচ্ছে, ছবি আঁকতে সময় লাগবে, এই টাইপের লেখাগুলো পড়ে আমার কাছে মানে ওই টাইমটার কথা যখন মনে হয় তখন খুবই মজা লাগতো আর কি। আচ্ছা, ফুল লাগলে চেয়ে নেবেন হচ্ছে বুক স্ট্রিট প্রকাশনীর। বুক স্ট্রিট একটা বুকশপ, আবার ওরা বই প্রকাশনাও করে থাকে। তো আপনারা বুক স্ট্রিটে যদি মেসেজ করেন তাহলে ফুল লাগলে চেয়ে নেবেন পাওয়ার কথা। বাতি ঘরেও সম্ভবত পেতে পারেন, জিজ্ঞেস করলে তখন হয়তো বলতে পারবে, বাট বুক স্ট্রিটে যদি মেসেজ করেন তাহলে অবশ্যই পাবেন। তামিম খন্দকার ভাইয়া লিখেছেন যে বুক স্ট্রিটের সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত কিনা। না, আমি বুক স্ট্রিটের সাথে কোনোভাবে ফর্মালি সম্পৃক্ত না, আমি পাঠক হিসেবে ওনাদের বই আর কি অর্ডার করতাম। এবং যেটা হচ্ছে যে আমি আগে কখনো অনলাইনে অর্ডারই করতাম না, বাট আমি এই যে করোনার মাঝখানে শুধুমাত্র করোনা সেফটির কারণে অর্ডার করি কিছু অনলাইন পেজ থেকে। এবং তাদের মাঝে বুক স্ট্রিটও ছিল একটা, অন্য অনেকগুলো পেজ থেকে করেছিলাম, বুক স্ট্রিট থেকেও করেছিলাম, বাট সার্ভিসের যে ডিফারেন্স সেটা আমার কাছে মনে হয়েছে যে আকাশ পাতাল একটা তফাৎ ছিল আর কি। মানে দামের কথা আমি বাদ দিচ্ছি, দাম হয়তো অন্য জায়গায় কমে পেতে পারেন, বাট সার্ভিসের কথা যদি আমি বলি, আমি খুবই অবাক হয়েছি। মানে সকালে বললে বিকালে বই দিয়ে যায়, আজকে বললে কালকে বই দিয়ে যায়, রাত 3টার সময় মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দেয়, এরকম আমি এর আগে এক্সপেক্ট করিনি আর কি। তো মানে 3টার সময় আমি জানি না, রিপ্লাই এখন নাও পেতে পারেন, বাট আমার কাছে ওরকমই ছিল। এবং অনেকবার মানে অ্যাড করলে সাবট্রাক্ট করলে ওনারা বিরক্ত হন না, বারবার বলতেন। তো তখন আমি চিনতাম না। এরপরে একটা সময়ে ওনারা একটা অফার দেয় আর কি, যে আমাদের আপনারা চাইলে আমাদের স্টোর রুমে এসে বই নিয়ে যেতে পারেন। তো তখন আমি যাই, এরকম 3-4 বার যাওয়ার পর এখন আর কি ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, বাট এমনিতে কোনোভাবে সম্পৃক্ত না। আমাকেই মনে হয় প্রশ্নটা করা হয়েছিল, আমি উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, করেছিলেন টিনটিন বলো। কোথা থেকে নিয়েছি? টিনটিন ওটা বাতিঘর থেকে নেওয়া হয়েছে, এটা একটা গিফট ছিল। ওকে, আর কোনো বর্ণনা টিনটিনের? না, হিরক ভাই, হিরক ভাই একটা টিনটিনের সেট সংগ্রহ করেছে আরো অনেক কম দামে। না, টিনটিনের এই সেটটা হচ্ছে কি অনেকদিন ধরে আমরা যেতাম, হাতে নিতাম, কোলে নিতাম, নিয়ে রেখে আসতাম। তারপর হচ্ছে কি এটা সম্ভবত 500 বই পড়ে শেষ করার জন্য আমার বন্ধুর কাছ থেকে মানে উপহার হিসেবে পেয়েছি। ওয়াও, কি চমৎকার! আচ্ছা, 500 বই শেষ করলে কি অনেকেই উপহার টুপহার দেয় নাকি? মানে আমি জানি না, হয়তো খুব খুব ভালো বন্ধু হলে দেয়। আপনি শেষ করলে আপনাকে আমিও দিব। না, থ্যাংক ইউ, আমি পারবো না, আমার মনে হয় দরকার নাই আপাতত। আচ্ছা, অমিত সরকার আমাদের দুজনকে চক্ষু মিলিয়ার একটা ছবি তুলতে যাচ্ছে, কেন আমি জানি না। আমার আমারটা আছে, কাছে আপনারটা আছে? আমি খুঁজতেছি, বাকিগুলো দেখি। এই বইটার কথা, না, আচ্ছা আমি তুমি ওই যে লিখেছো। আচ্ছা, পার্থিব পড়েছো? পার্থিব পড়া হয়নি, আছে পড়া হয়নি। আচ্ছা, পার্থিব অনেক আমি পড়লেও খুব সম্ভবত অনেক ছোটবেলায় পড়েছিলাম, 6-7-এ থাকতে, আমার সঠিক মনে নেই। পার্থিব খুব সম্ভবত বাবা আর ছেলের সম্পর্ক নিয়ে লেখা একটা বই। অনেকেই এই বইটাকে অনেক বেশি প্রেস করে থাকেন, বাট আমি যদি বলি মানে আমার হয়তো খুব ফেভারিটের মাঝে একটা হবে না। ওইটাতে বেসিক্যালি একটা বাবা আর ছেলের সম্পর্ককে দেখানো হয়, এবং ওদের একটা টক্সিক রিলেশনশিপ থাকে, পরে ছেলেটা বাসা থেকে চলে যায়, এবং লাস্টে মানে মৃত্যু দশায় আবার হচ্ছে ফিরে আসে, এই ধরনের একটা স্টোরি ছিল আর কি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই ধরনের অনেকগুলো বই রয়েছে যেগুলো খুবই বিখ্যাত, কিন্তু মানে সবগুলো হয়তো মানে আমার ব্যক্তিগতভাবে মানে আমার চয়েসের সাথে হয়তো অতটা যায় না, বাট ডেফিনেটলি অনেকেই হয়তো খুব পছন্দ করে থাকেন। সো আপনারা ডেফিনেটলি আমার মনে হয় যে ক্লাসিক একটা বইয়ের মাঝে অন্যতম, সো আপনারা পড়তে পারেন। ইয়া, জোয়া আপনি বলছিলেন। হ্যাঁ, না না, আমার আর বলার কিছু নাই। আমার আমার হাতে এই যে দেখিতে গিয়েছি ও চক্ষু আচ্ছা, মিলিয়ে আছে। তুমি হ্যাঁ, আপনার টিনটিনের কাছে গল্পটা বলো, আপনার কাছে চক্ষু যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনি দেখাতে পারেন। এইটাই, আর কিছু বলার নেই। রাইট, পেয়ে গেছি টিনটিনের সেটের দাম, আমরা যেহেতু উপহার পেয়েছি তো জানি না।
আমি হ্যাঁ, ইঞ্জিনের সেটটা আমি আসলে উপহার পেয়েছি। তো বাতি ঘরে সম্ভবত এটার দাম আচ্ছা আমার এই মুহূর্তে খেয়াল নেই। ওকে, সমস্যা নেই, আপনি একটু খোঁজ করলেই আমার মনে হয় পেয়ে যাবেন, বেশ কমন এবং আরো কয়েকটা ভার্সন আছে। অনেক সময় সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, অনেক সময় দেখা যায় যে বক্সটা ড্যামেজড, ভেতরে বইগুলো সুন্দর আছে, তো তখন অনেক সময় কমেও পাওয়া যায়, তো আপনারা দেখতে পারেন। আমার ব্যক্তিগতভাবে বাংলা আর ইংরেজি তিনটিতে কিন্তু অনেক ডিফারেন্স আছে, মানে আচ্ছা ছবি হ্যাঁ, ছবি ছবি ওকে, ডান। সো যেটা বলছিলাম যে বাংলা আর ইংরেজি তিনটিতে কিছু ডিফারেন্স আছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে দুইটাই আলাদা আলাদা কেউ যদি পড়ে তাহলে তার দুইটাই দুই রকম ভাবে ভালো লাগবে। কারণ বাংলায় কিছু কৌতুক একেবারে কন্টেক্সচুয়ালাইজ করা, আবার ইংরেজিতেও সেম। আচ্ছা যদি ওই যে যে আমাকে টিনটিনের সেটটা উপহার দিয়েছেন আপনি যদি দেখে থাকেন, আপনি যদি আপনার যদি দামটা জানা থাকেন আপনি কমেন্ট একটু জানিয়ে দেবেন বন্ধু, দয়া করে। আচ্ছা, সমস্যা নেই, আমার মনে হয় উনি খুঁজতে মানে পারবেন। আচ্ছা, এত বই কিভাবে কিনেন, পড়ার সময় কই পান? খুবই কমন প্রশ্ন এটা, জোয়া উত্তর যদি দাও। এটা আসলে হয়ে যায়, মানে আমার কিন্তু বইয়ের খরচ ছাড়া আমার সেরকম কোনো খরচ আসলে নাই। হ্যাঁ, তো আমি যখনই আমি যেখান থেকে যেভাবে পাচ্ছি আমি চেষ্টা করি বই কেনার, বই পড়ার। আর হচ্ছে কি আমি কিন্তু মানে এখানে হ্যাঁ সবগুলো নতুন নতুন বই, কিন্তু আমি কিন্তু প্রচুর সেকেন্ড হ্যান্ড বই কিনেও পড়ি। তারপরে আমি প্রচুর ইবুক পড়ি। তো ইবুকের ক্ষেত্রে আমার আসলে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে কি আমি বাংলা লেখকদের কখনো ইবুক আমি পড়ি না, মানে পাইরেটেড যেগুলো কোনো ধরনের পিডিএফ কিছু পড়ি না। আমি সবসময় ইংরেজি লেখকদের মানে পাইরেটেড বইগুলো খুঁজে বের করে পড়ি। তবে মানে বাংলার ক্ষেত্রে আমি এটা আর কি অ্যাভয়েড করার চেষ্টা করি। এই যে উত্তর ওকে, দিয়ে দিয়েছে টিনটিনের বন্ধু। প্রাইস সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম, অরিজিনাল কপি যেটা। ওকে, আর হচ্ছে পড়ার সময় সময়টাও আমার মনে হয় যে ভালোবাসলে হয়ে যায়, কারণ হ্যাঁ, যারা রেগুলার পড়ে দেখা যায় যে একটা ভালো লাগা কাজ করে, সো অল্প অল্প করে পড়লে হয়েই যায়। আর যেমনটা বললাম যে 2 পৃষ্ঠা করে যদি কেউ প্রতিদিন পড়ে তাহলে ভালো হবে। আর পার্সোনালি আমি যদি বলি, জোয়া হয়তো নন ফিকশন কম পড়ে, কিংবা নন ফিকশন পড়লেও আমার মনে হয় সেলফ হেল্প, সেলফ ডেভেলপমেন্ট বই এগুলো হচ্ছে কম পড়ে। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে সেলফ ডেভেলপমেন্ট বইগুলো খুব হেল্পফুল হয় আমার কাছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কারণ আমি যদি মানে পার্সোনালিটি টাইপ ওয়াইজ আমি হচ্ছে বেশ অগোছালো টাইপের একজন মানুষ, কিন্তু আমি পার্সোনালিটি টাইপ নিয়ে একটু গবেষণা করা যখন, মানে গবেষণা না ঠিক, পড়াশোনা করা যখন শুরু করি 2017-র দিকে, খুব সম্ভবত 16-17-র দিক থেকে, তখন আমি আর কি জানতে পারি যে আমার পার্সোনালিটির ন্যাচারাল টেন্ডেন্সি কি কি, কিংবা কোন জায়গাগুলোতে আমার দুর্বলতা আছে। আমি হয়তো তখন থেকে অর্গানাইজিং, টাইম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে অনেক পড়াশোনা করার চেষ্টা করেছি, এবং ওই স্কিলটাকে অনেক উপরে নিয়ে গিয়েছি। আমি ন্যাচারালি অগোছালো হলেও আমি খুব গুছিয়ে রাখি। যেমন আপনারা হয়তো এখনই দেখতে পাচ্ছেন যে আমি যতবার বইগুলো দেখাচ্ছি খুব অগোছালো ভাবে হয়তো রেখে দিচ্ছি, কিন্তু ফেসবুকে যদি আপনারা দেখেন দেখবেন যে আমি খুব সুন্দর অ্যালবাম করে করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। আমি স্কিল দিয়ে কিছুটা মেকআপ করার চেষ্টা করি। সো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাও সেম। আপনার যদি মনে হয় যে না আপনি টাইম ম্যানেজমেন্টটাতে দুর্বল, কিংবা এটা নিয়ে আপনি স্ট্রাগল করছেন, আমার মনে হয় পড়াশোনা করে অভ্যাসের মাধ্যমে বছরের পর বছর তখন আপনি হয়তো পড়ার অভ্যাসটাকেও যেরকম বাড়িয়ে তুলতে পারেন, টাইম ম্যানেজমেন্টটাকেও বাড়িয়ে তুলতে পারেন, আপনার জীবনের অন্যান্য কাজগুলো যেন সুন্দর করে করতে পারেন। কারণ জীবনে ব্যস্ততা আসলে যতই বয়স বাড়বে ততই বাড়তেই থাকবে, এটাই ন্যাচারাল। বাট স্টিল আপনি কিভাবে ক্যাপাসিটিটাও বাড়িয়ে বই পড়াটাকেও ধরে রাখবেন সেটা আসলে পুরোপুরি আপনার উপর। হ্যাঁ, এইটা না আমি আসলে একমত। কারণ কি ওই যে আপনি যদি পড়তে চান সময়টা না আপনাকেই বের করে নিতে হবে। হ্যাঁ, মানে এখন আমি বললে হয়তো জিনিসটা আমি জানি না কিরকম শোনাবে, কিন্তু আপনি চাইলেই যে আমার মতো ব্যাগে করে সবসময় একটা বই নিয়ে ঘুরতে পারেন, যখনই সময় পাবেন একটু পড়লেন। আমি একটা ঘটনা শেয়ার করি নাহিয়ান, সেটা হচ্ছে কি কিছুদিন আগে আমি ভার্সিটি গেছিলাম একটা ওই যে কাজের জন্য। তো আমার আর আমার বন্ধুর হল আলাদা। তো আমার কাজ আগে হয়ে গেছে, ওর ওর হলে তখনও কিছু কাজ ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার সাথে যারা পরিচিত, নোকেয়া হলের সামনে কিন্তু একটা ইয়া আছে, কি বলে আইল্যান্ড মতো আছে। হ্যাঁ, ওই যে রোড ডিভাইডার যেটা। তো ও যখন হলে কাজ করছিল, আমার তো কাজ শেষ, আমি রোড ডিভাইডারের উপর বসে বসে পড়েছি যে ও যতক্ষণ পর্যন্ত না আসে আমি বসে একটু পড়ি, কারণ আমার পড়া হচ্ছিল না এমনিতে। তো ওই সময়টা আপনাকেই খুঁজে বের করে নিতে হবে, এন্ড ইউ ক্যান রিড ওয়াইল ইউ পুপ, ইফ ইউ গেট মাই রেফারেন্স। সো আচ্ছা, এটা হচ্ছে জোয়ার ইনস্টাগ্রামের হ্যান্ডেল। সো আপনারা যদি ফলো না করে থাকেন ইনস্টাগ্রামে, অবভিয়াসলি আমরা হচ্ছে কমেন্টে চেষ্টা করব লিংকটা দিয়ে দিতে। ইনস্টাগ্রামে খুবই সুন্দর সুন্দর বই নিয়ে ছবি তোলে জোয়া, এবং রিভিউ গুলো ওখানে দেয় ভিডিও আকারে না দিলেও। তো ডেফিনেটলি আমার মনে হয় যে পাঠকেরা দেখবে। ইয়া,
এইটাই মানে সময়টা আপনার মানে ধরেন আমার জন্য একভাবে কাজ করে, নাহিয়ানের জন্য একভাবে কাজ করে, আপনার জন্য হয়তো অন্যভাবে কাজ করবে। তো ওইটা আসলে আপনাকেই খুঁজে নিতে হবে যে কোনটা আপনার জন্য কাজ করছে, which is working for you. So যার যারটা তার তারই আর কি। চমৎকার, থ্যাংক ইউ জোয়া, অনেকগুলো বই নিয়ে আমরা আলোচনা করলাম, অনেক সময় দিলে, এবং থ্যাংক ইউ সো মাচ মানে হুট করে এভাবে বলার সাথে সাথে চলে আসার জন্য। এবং আমি হচ্ছে ফর্মালি কোনো ইন্ট্রোডাকশনও দেই নাই, কোনো ব্যাকগ্রাউন্ডও বলি নাই যে কোথা থেকে আসছে, বা ফর্মালি পরিচয়টাও করিয়ে দেইনি, কারণ আজকের সেশনটা একেবারেই ইনফর্মাল ছিল এবং জাস্ট দুইজন ফ্রেন্ড নর্মালি বই নিয়ে কথা বলছে, এই জিনিসটাই আসলে আমরা মানে চাচ্ছিলাম আমাদের আজকের এপিসোডটাতে রাখতে। তো বাট আপনারা যদি হচ্ছে আগ্রহী থাকেন, ডেফিনেটলি জোয়াকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। শি ইজ অ্যান অ্যামেজিং রিডার এন্ড অ্যামেজিং পারসন, এবং আরো অনেকগুলো ভালো ভালো কাজের সাথে ও জড়িত আছে। সো আপনারা সেগুলো হয়তো দেখে নিতে পারেন। জোয়া আমাদের এই পর্বে মানে এই চ্যানেলে, রাইট, এই চ্যানেলে জোয়া হচ্ছে এর আগেও এসেছিলেন, এবং তখন হচ্ছে উনি পাশে আছি ইনিশিয়েটিভ অর্গানাইজেশনটাকে রিপ্রেজেন্ট করেছিল, এবং আমরা আরো বেশ কিছু চমৎকার বিষয় নিয়ে কথা বলেছিলাম। বাট আজকের জন্য আরো স্পেশাল থ্যাঙ্কস আর কি, যে এত ইনফরমালি আসার জন্য এবং অলসো বই নিয়ে এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য। না আমার খুব ভালো লেগেছে, কারণ এই যে বই নিয়ে আসলে কথা বলার মানুষ খুব একটা মানে সচরাচর পাওয়া যায় না। আর ওই যে যেটা বললেন, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ব্যস্ততা বাড়তেই থাকে, যে সময় করে যে একজন বন্ধুর সাথে আপনি কিছুক্ষণ কথা বলবেন, এই সময়টুকু পাওয়াটাও একটা লাক্সারি হয়ে যায় একটা পর্যায়ে যে। তো খুব আমারও খুব ভালো লেগেছে, কারণ আমি বই নিয়ে কথা বলতে পারছি, এত এত আড্ডা হলো। আমি আসলে খুব গুছিয়ে হয়তো বলতে পারছি না কথা, কিন্তু আজকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এখনো আছেন, সবাইকে সবার জন্য শুভকামনা, এবং সবার জন্য শুভরাত। বাই। সবাইকে বিদায়, সবাইকে আসলে অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ যে যে পর্যায়ে দেখেছেন কিংবা ফিউচারে রেকর্ডেড লাইভ দেখবেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। বিদায়।